ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ আর এসে গিয়েছি আপনাদের প্রিয় অডিও স্টোরি চ্যানেল সূচিপত্রের গল্পকে সঙ্গে করে নিয়ে। সূচিপত্রের গল্প, সাহিত্যের রোমাঞ্চকর আর ভৌতিক স্টোরিওগ্রাফি। সূচিপত্রের গল্পে আপনারা শুনছিলেন সিএস লুইসের কলমে বিশ্ব সাহিত্যের এক জনপ্রিয় অ্যাডভেঞ্চার কাহিনী দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন নার্নিয়ার প্রথম পর্ব। আজ শুনবেন গল্পের দ্বিতীয় পর্ব। আজকের গল্প শুরু করার আগে রিকোয়েস্ট করব, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের ঘন্টাটা বাজাতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আজকের গল্প পাঠে ও গল্পের সূত্রধার অনির্বাণ, অন্যান্য ভূমিকায় অরিত্রী, মুনমুন ও শ্রাবণী, পোস্টার ডিজাইন রাই ক্রিয়েটিভ মিডিয়া, সম্পাদনা ও পরিচালনা রাজা বাবু। শুরু হচ্ছে আজকের গল্প, সিএস লুইসের কাহিনী দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার, দ্য লায়ন, দ্য উইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন নার্নিয়া দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্বে আমরা যতটুকু শুনেছি, এক কথায় মনে করে নেওয়া যাক। বিশ্বযুদ্ধের সময় লন্ডন, তখন প্রচণ্ড যুদ্ধ চলছে। লন্ডনের আকাশ বাতাস বারুদের গন্ধে ভারী হয়ে আছে। চার ভাই বোন, পিটার, এডমান্ড, লুসি আর সুসান, তাদের বাবা মা তাদেরকে লন্ডনে রাখাটা আর নিরাপদ বোধ করছেন না। তারা ঠিক করলেন তাদের চার ছেলে মেয়েকে পাঠিয়ে দেবে দূরের এক প্রফেসরের বাড়িতে নিরাপদ আশ্রয়ে। সেই পরিকল্পনা অনুসারে চার ভাই বোনই পৌঁছে গেল প্রফেসরের নিরাপদ আশ্রয়ে। যে বাড়িতে তারা আশ্রয় পেল, মানে প্রফেসরের বাড়ি, সেই বাড়িটা বিশাল, বহু প্রাচীন। আর আমরা প্রত্যেকেই তো জানি, পুরনো বাড়ি মানেই রহস্যের খনি। পুরনো বাড়ির দেওয়ালে দেওয়ালে, ঘরে ঘরে রহস্য জমাট বেঁধে থাকে। সেই রাতেই চার ভাই বোন ঠিক করল পরদিন থেকেই শুরু হবে তাদের অভিযান। কিন্তু পরদিন প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য বাইরের অভিযান বন্ধ করে সেই পুরনো বাড়ির ভেতরেই লুকোচুরি খেলতে শুরু করে। এইভাবেই এ ঘর থেকে ও ঘর লুকোচুরি খেলতে খেলতে একসময় লুসি একটা ওয়ার্ড্রব দেখতে পায়। কৌতূহলবশত সেই ওয়ার্ড্রবের দরজা ধরে টান মারে লুসি, প্রবেশ করে ওয়ার্ড্রবের ভেতরে। সেখানে দেখতে পায় অনেকগুলো কোটের শাড়ি। লুসি আরও ভেতরে ঢুকতে শুরু করে ওয়ার্ড্রবের। কোটের পর কোটের শাড়ি সরিয়ে সরিয়ে এগিয়ে চলে অজানার পথে। এইভাবেই বেশ কিছুক্ষণ চলার পর লুসি সামনে দেখতে পায় আলো। তারপর সেই আলোকে অনুসরণ করে আবারও এগিয়ে যাবার পালা। ক্রমশ লুসি এসে পড়ে বরফাবৃত এক অঞ্চলে। যেখান থেকে ওয়ার্ড্রবে প্রবেশ করেছিল, মানে সেই প্রফেসরের বাড়ি, সেখানে তো তখন গ্রীষ্মকাল। কিন্তু এখন যেখানে লুসি দাঁড়িয়ে আছে, সেই জায়গাটা বরফাবৃত, তুষারপাত হচ্ছে। সেখানে এখন শীতকাল। কি করবে, কোথায় যাবে ভেবেই পাচ্ছে না হতভম্ব লুসি। এমন সময়ই অদ্ভুত এক জীবের দেখা পায় লুসি। তার কাছ থেকেই জানতে পারে এই দেশের নাম নার্নিয়া। সেই অদ্ভুত জীব, যার অর্ধেকটা মানুষ অর্ধেকটা পশুর আদলের, তার নাম টামনাস। সে নিজেকে পরিচয় দেয় এখানকার বনদেবতা হিসেবে। তার সঙ্গেই লুসি তার বাড়িতে যায়। গিয়ে জানতে পারে এক সাদা ডাইনির কথা, যে নাকি নার্নিয়ার স্বঘোষিত রানী, এবং তারই জাদুতে নার্নিয়ার 12 মাসই শীতকাল, কখনোই গ্রীষ্ম আসে না। সেখানে লুসি আরও জানতে পারে ইভের মেয়ে, অর্থাৎ মানুষের মেয়ে হিসেবে লুসিকে কিডন্যাপ করার দায়িত্ব দিয়েছে সাদা ডাইনি টামনাসের ওপরই। কিন্তু টামনাস তাকে ফিরিয়ে দেয় তার দেশে, অর্থাৎ ওয়ার্ড্রবের দেশে। এরপরই লুসির ভাই এডমান্ড এইভাবেই একদিন পৌঁছে যায় নার্নিয়াতে। সেখানে এডমান্ড সরাসরি মুখোমুখি হয় সাদা ডাইনির সঙ্গে। ঘটনা প্রসঙ্গে এডমান্ডকে সাদা ডাইনি নার্নিয়ার রাজপুত্র করে দেবে বলে কথাও দেয়। কিন্তু শর্ত একটাই, এডমান্ড পরের বার যখন নার্নিয়াতে আসবে, তখন সঙ্গে করে অবশ্যই তার বাকি 3 ভাই বোন, অর্থাৎ পিটার, লুসি আর সুসানকেও নিয়ে আসতে হবে সাদা ডাইনির দুর্গে। এরপর একদিন আবারও ঘটনাক্রমে 4 ভাই বোনই পৌঁছে যায় নার্নিয়াতে। এই ঘটনার আগে এবং পরে কি হয়
তা জানতে হলে গল্পের প্রথম পর্ব তো আমাদের অবশ্যই শুনতে হবে। আর আপনি যদি এখনো পর্যন্ত গল্পের প্রথম পর্বটি না শুনে থাকেন, তাহলে আজকের গল্পের ডেসক্রিপশন আর আই বাটনে রইল গল্পের প্রথম পর্বের ইউটিউব লিংক। প্রথম পর্বের একেবারে শেষে আমরা জানতে পারি পিটার, লুসি, সুসান আর এডমান্ডের সঙ্গে দেখা হয় আরও এক বিচিত্র জীব বিবরের। চার ভাই বোনই তারপর বিবরের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করে নার্নিয়াতে কি হচ্ছে, কেন হচ্ছে তার সমস্তটাই জানবার জন্য এবং মিস্টার টামনাস কোথায় গেলেন সেই খবর পাওয়ার জন্য। আর তারপর এখন লুসি বলল, আপনি কি আমাদের জানাবেন মিস্টার টামনাসের কি হয়েছে? খারাপ, খারাপ, খুব খারাপ। ঘন ঘন মাথা নেড়ে বলল বিবর। আরে এর চেয়ে খারাপ আর কিছু হতেই পারে না। কোনো সন্দেহ নেই, পুলিশ ধরে নিয়ে গেছে তাকে। বিশ্বস্ত একজনের কাছ থেকে এই খবর পেয়েছি আমি। কিন্তু তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আবারও প্রশ্ন করল লুসি। হ্যাঁ, শেষবার যখন দেখা গেছে তখন উত্তর দিকে যাচ্ছিল ওরা। আর ওদিকে যাওয়ার কি অর্থ হতে পারে সেটা তো সবারই জানা লুসি। কিন্তু আমরা জানি না মিস্টার বিবার। কথাটা বলেই লুসি খেয়াল করল এখনো ঘন ঘন মাথা নাড়ছে বিবর। তার মুখ দেখে মনে হচ্ছে বনদেবতার টামনাসের জন্য খুবই দুশ্চিন্তা হচ্ছে তার। কিছুক্ষণ পরই মুখ খুলল বিবর। হ্যাঁ, সবচেয়ে খারাপটাই হয়েছে লুসি, সবচেয়ে খারাপটাই হয়েছে। মিস্টার টামনাসকে সাদা ডাইনির বাড়িতেই নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কি ক্ষতি করা হতে পারে মিস্টার টামনাসের? লুসি জানতে চাইল। কি ক্ষতি হতে পারে? হ্যাঁ, তুমি জানতে চাইছো কি ক্ষতি হতে পারে? আরে সবচেয়ে খারাপটাই হবে। জানো, আজ পর্যন্ত যাদেরকে সাদা ডাইনির বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে তাদের বেশিরভাগই আর কোনোদিনই ফেরেনি। মূর্তি, পাথরের মূর্তি। এখান থেকে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হয় তাদের মূর্তি বানিয়ে রাখা হয় ওখানে। বিবরের কথা শুনে মুখ শুকিয়ে গেল লুসির। কিন্তু তার জন্য কি আমাদের কিছুই করার নেই? মানে আমি বলতে চাইছি যে আমাদের কিছু একটা করা উচিত। মিস্টার টামনাসের মতো একজন ভালো বনদেবতাকে পাথর বানিয়ে রাখা হবে ভাবতেই আমার ভয় লাগছে। আসলে পুরো ব্যাপারটার জন্যই তো আমিই দায়ী। আমার জন্যই মিস্টার টামনাসের এত দুর্দশা। হ্যাঁ, চেষ্টা করলে তুমি হয়তো তাকে উদ্ধার করতে পারবে, কিন্তু বিপদেরও ভয় আছে। কারণ সাদা ডাইনির অনুমতি ছাড়া তার বাড়ির ভেতর কেউ ঢুকতে পারে না, তুমিও ঢুকতে পারবে না। তাছাড়া ঢোকার পর খারাপ যে কোনো কিছুই ঘটতে পারে। হয়তো আর কখনো বেঁচেই ফিরতে পারবে না তুমি লুসি। মিস্টার বিবার, আমরা কোনো কৌশল করতে পারি না? মানে ধরুন কোনো ছদ্মবেশ, যেমন ফেরিওয়ালা সেজে তার বাড়িতে কি ঢোকা যায় না? কিংবা সাদা ডাইনি যখন বাড়ির বাইরে যাবে তখন যদি চুপি চুপি ঢুকে পড়ি, কিংবা কিংবা উফ, না না, কিছুই আমার মাথায় আসছে না মিস্টার বিবার। কিন্তু একটা না একটা উপায় তো আছেই। নিজের বিপদ হবে জেনেও আমার বোনকে বাঁচিয়েছে মিস্টার টামনাস। যে করেই হোক তাকে উদ্ধার করার একটা ব্যবস্থা করতেই হবে মিস্টার বিবার। তার এমন বিপদের সময় আমরা তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই না? কোনো লাভ নেই অ্যাডামের ছেলে, কোনো লাভ নেই। সাদা ডাইনির বাড়ি থেকে কাউকে উদ্ধার করার চেষ্টা করা সেটা আসলে বোকামি। হ্যাঁ, উদ্ধার তো দূরের কথা, বরং নিজেরাই ধরা পড়ে যাবে তোমরা। হ্যাঁ, তবে একটা আশার কথা তোমাদের শোনাতে পারি আমি। তাহলে শোনো, আসলান তার যাত্রা শুরু করেছেন। আরে হ্যাঁ, তাই তো, আপনি বলেছিলেন, বলল পিটার। আসলানের নামটা শোনার সঙ্গে সঙ্গেই আবার একটা অদ্ভুত অনুভূতি হলো ওদের। বসন্তের প্রথম দিন দেখলে যেমন ভালো লাগে, কিংবা ভালো কোনো খবর শুনলে যেমন খুশি লাগে, ঠিক সেরকমই। এই আসলান আসলে কে? হ্যাঁ, আসলান? কেন, তোমরা জানো না? আসলান হচ্ছেন একজন রাজা। এই পুরো জঙ্গলের মূল হর্তাকর্তা তো তিনি। তবে আমার বাবার সময়ে তিনি রাজা ছিলেন না, ছিলেন অনেক অনেক বছর আগে। যাই হোক, আমরা খবর পেয়েছি যে আসলান আবারও ফিরে আসছেন। আর শোনো, এই মুহূর্তে নার্নিয়াতেই আছেন তিনি। জানো, একমাত্র আসলানই পারেন সাদা ডাইনিকে শায়েস্তা করতে। মিস্টার টামনাসকেও উদ্ধার করতে পারবেন আসলান। ও আচ্ছা আচ্ছা, তা মিস্টার বিবার, সাদা ডাইনি কি তাকে পাথর বানাতে পারবে না? এডমান্ড জানতে চাইল।
ও হে সৃষ্টিকর্তা, রক্ষা করো আমাকে। হ্যাঁ হাসতে হাসতেই বলল বিবর। হ্যাঁ, বোকার মতোই কথা বলছো তুমি, তবে এতে তোমার কোনো দোষ নেই। আসলান সম্পর্কে জানলে এ কথা তুমি বলতে পারতে না। আসলানকে দেখার পরই একটা ভিড়মি খাবে ওই সাদা ডাইনি, হাঁ করে তাকিয়ে থাকবে আসলানের দিকে, আর কিছু করার ক্ষমতাই থাকবে না তার। আর আসলান কি করতে পারে জানো? তাহলে শোনো। ভুল হয়ে যায় ঠিক যখন আসলান হয় উপস্থিত, গর্জে ওঠে যখন, দুঃখ পালায় তখন, দাঁত বের করে যেই, শীতকাল নেই সেই, সোনালি কেশর ঝাঁকায় যখন, দেখা দেয় বসন্ত তখন। আসলানকে দেখলেই সমস্তটা বুঝতে পারবে তোমরা। কিন্তু তাকে কি আমরা দেখতে পারবো? আবারও জানতে চাইল সুসেন। ইভের মেয়ে, এই জন্যই তো তোমাদেরকে এখানে এনেছি। আমি তোমাদেরকে নিয়ে যাব আসলানের কাছে, বুঝলে? তিনি কি একজন মানুষ? লুসি জিজ্ঞাসা করল। আসলান আর মানুষ? হ্যাঁ, হেসেই ফেলল বিবর। অবশ্যই না। আমি তোমাদের আগেই বলেছি, আসলান হচ্ছেন জঙ্গলের রাজা। তিনি সাগরের ওপারের একজন সম্রাটের ছেলে। আরে আরে, তোমাদের তো জানবার কথা, পশুদের মধ্যে সবচেয়ে বেশি সম্মান করা হয় কাকে? পশুদের মধ্যে রাজা বলা হয় কাকে? আসলান। আসলান হচ্ছেন এক সিংহ, অতিকায় সিংহ। ও তাই নাকি? আমি ভেবেছিলাম তিনি বুঝি মানুষ। একটা ঢোক গিলে বলল সুসেন। কিন্তু কিন্তু তিনি কি নিরাপদ? আসলে একটা সিংহের সঙ্গে দেখা করতে ভয় পাচ্ছি আমি। হ্যাঁ, তাই তো পাওয়া উচিত ইভের মেয়ে। আসলানের সামনে দাঁড়িয়ে কারো যদি পা না কাঁপে, তাহলে ধরে নিতে হবে হয় সে আসলানের থেকে বেশি সাহসী কিংবা নির্বোধ। তাহলে তো তিনি আমাদের জন্য নিরাপদ নন। নিরাপদ? না না, আসলান অবশ্যই নিরাপদ নন। তবে সেটা খারাপদের জন্য। ভালোদের জন্য আসলান খুবই ভালো। তিনি তো জঙ্গলের রাজা। মিস্টার বিবার, তাকে খুব দেখতে ইচ্ছে হচ্ছে আমার। যদিও নিশ্চিত করে বলতে পারি তাকে দেখার পর ভয় আমারও লাগবে। পিটার বলল। হ্যাঁ, ঠিক আছে অ্যাডামের ছেলে। কথাটা বলতে বলতে বিবার টেবিলের ওপর তার থাবাটা তুলল। থাবা তোলার সঙ্গে সঙ্গেই টেবিলের কাপ পিরিচগুলো একসঙ্গে নড়ে উঠল। হ্যাঁ, আসলানের কাছে খবর পাঠানো হবে যে তুমি তার সঙ্গে দেখা করতে চাও। সম্ভবত কালকেই স্টোন টেবিলে তোমার সঙ্গে তার দেখা হবে। জায়গাটা কোথায়? লুসি জানতে চাইল। না না, সে ব্যাপারে তোমাদের চিন্তা করতে হবে না। আমি তোমাদেরকে ওখানে নিয়ে যাব। তবে জায়গাটা এখান থেকে বেশ অনেকটাই দূরে। কিন্তু আজকে আর কালকে এই দুদিনে যদি মিস্টার টামনাসের কোনো ক্ষতি হয়ে যায়? লুসি একটু চিন্তিতভাবেই জানতে চাইল। মিস্টার টামনাসকে তাড়াতাড়ি উদ্ধার করবার একটাই উপায় আছে লুসি। যত তাড়াতাড়ি সম্ভব আসলানের সঙ্গেই দেখা করা। জানো, তিনি আমাদের সঙ্গে থাকলেই সব অসম্ভব সম্ভব হয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটা কথা তোমাদের জানিয়ে রাখি। আসলান হয়তো তোমাদের সাহায্যও চাইবেন। তোমরা আর আসলান ফিরে আসায় এখানে অনেক কিছুই করতে পারবো আমরা। আমি শুনেছি অনেক অনেক বছর আগে আমাদের এই জঙ্গলে ফিরে এসেছিলেন তিনি, কেউ জানে না কবে। কিন্তু তখন অ্যাডামের কোনো ছেলে কিংবা ইভের কোনো মেয়ে, তারা তো এখানে আসেনি। এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন, বুঝলে? আসলান এখন নার্নিয়াতেই আছেন। অবশ্য সব সমস্যা একা সমাধান করতে পারবেন না তিনি, তোমাদের সাহায্য লাগবে তার। কিন্তু একটা ব্যাপার মাথায় ঢুকছে না মিস্টার বিবার, সাদা ডাইনি কি মানুষ না? হ্যাঁ, সে সবাইকে বোঝাতে চায় যে সে মানুষ, নিজেকে নার্নিয়ার রানী হিসেবে ঘোষণা করে দিয়েছে। কিন্তু সে আসলে ইভের মেয়ে নয়, সে হচ্ছে দৈত্য বংশের ডাইনি। এক বিন্দুও মানুষের রক্ত নেই তার শরীরে, আর এই জন্যই তার মধ্যে ভালো কিছু নেই। তোমরা তো জানো, মানুষ জাতির মোট দুটো আকার আছে। এই দুই জাতের মধ্যে কাকে কি নামে ডাকা হয় সেটা বলতে পারো? হ্যাঁ মিস্টার বিবার, আপনি বামন আর মানুষের কথা বলছেন, তাই তো? হ্যাঁ, ঠিকই ধরেছ। বামনের সবকিছু মানুষেরই মতো, কিন্তু আকারে ছোট বলে তাকে বামন বলে ডাকা হয়।
সৃষ্টিকর্তা বিভিন্ন জাত অকারণে কিন্তু সৃষ্টি করেননি। মানুষের মতো দেখতে হলেও একজন বামন সবসময় বামনই থাকে। সব জাতিরই আলাদা আলাদা নাম আছে, আর তাকে সেই নামেই ডাকতে হয়। ও হ্যাঁ, আরেকটা কথা বলি তোমাদের। ধরো তোমার সঙ্গে এমন কারো দেখা হয়েছে যে মানুষ হতে চলেছে কিন্তু এখনো হয়নি, কিংবা ধরো এমন কিছু যেটা এক সময় মানুষ ছিল কিন্তু এখন আর মানুষ নেই, বা ধরো এমন কেউ যার মানুষ হওয়াই উচিত কিন্তু এখনো হয়নি। কোনো মানুষ যদি এরকম কাউকে দেখে তাহলে সবার আগে নিজের তরোয়ালের কথাই মনে পড়বে তার। কেন? সেই অদ্ভুত জিনিসটাকে শায়েস্তা করার জন্য, তাই না? আর এজন্যই সাদা ডাইনি নার্নিয়াতে সবসময় মানুষের খোঁজে থাকে, বুঝলে? গত কয়েক বছর ধরে মানুষ খুঁজছে সে। যদি জানতে পারে নার্নিয়ায় 4 জন মানুষ এসেছে তাহলে ভয়ঙ্কর হয়ে উঠবে সে। কেন কেন? তাকে শায়েস্তা করার কথা তো আমাদের, কারণ মানুষ না হয়েও সে নিজেকে মানুষ বলেই দাবি করছে। আমাদের কথা শুনে তো তারই ভয় পাওয়া উচিত, মিস্টার বিবার। আরে ভয় তো পাবে। কেন ভয় পাবে জানো? তোমরা খুব সহজেই খতম করতে পারো তাকে। অন্য কেউ এত সহজে খতম করতে পারবে না সাদা ডাইনিকে। নার্নিয়ার সমুদ্র তীরের কাছে কেয়ার প্যারাভেল নামে একটা দুর্গ আছে। হ্যাঁ, সবকিছু যদি আগের মতোই থাকতো তাহলে ওই জায়গাটাই হতো নার্নিয়ার রাজধানী। যাই হোক, অনেক আগে বলা হতো কেয়ার প্যারাভেল দুর্গে 4টে সিংহাসন আছে। অ্যাডামের 2 ছেলে আর ইভের 2 মেয়ে, তারা যদি ওই সিংহাসনগুলোই বসে তাহলে সঙ্গে সঙ্গে সাদা ডাইনির পুরো এলাকা ধ্বংস হয়ে যাবে। তখন সাদা ডাইনিও আর বাঁচবে না। কিন্তু ওই সিংহাসনে অন্য কেউ বসলে কিছুই হবে না। এজন্যই তো সাদা ডাইনি সে মানুষের ব্যাপারে সব সময় সতর্ক থাকে। এই নার্নিয়াতে মানুষ আসা মানে তার মৃত্যু ঘণ্টা বেজে যাওয়া, বুঝলে? নিজেকে বাঁচাবার জন্য সব কিছুই করতে পারে সাদা ডাইনি। ওরা সবাই এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো শুনছিল বিবরের কথা। তার শেষ কথাটা কিছুক্ষণ বাতাসেই ভেসে রইল। এই সময় হঠাৎই কথা বলে উঠল লুসি। আরে আরে, এডমন্ড কোথায়? কয়েক মুহূর্ত ওরা কেউ কোনো কথাই বলতে পারল না। তারপর একের পর এক নানা রকম প্রশ্ন করতে লাগলো সবাই। এ কি, তাই তো? সব শেষে কি দেখেছে ওকে? কতক্ষণ ধরে ও এখানে নেই? বাইরে গেছে নাকি? ওরা সবাই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। বিবরের বাড়ির চারধারে এডমন্ডকে খুঁজতে শুরু করলো। এডমন্ড, এডমন্ড, এডমন্ড! খুঁজছে সবাই। এডমন্ডের নাম ধরে চিৎকার করে ডাকছে পিটার, কিন্তু কোনো সাড়া নেই এডমন্ডের। এটা কি হলো? কেন হলো? আমি আগেই বলেছিলাম এখানে আসার দরকার নেই আমাদের। কাঁদো কাঁদো গলায় বলে উঠল সুসান। মিস্টার বিবার, আপনি কিছু একটা বলুন। আমাদের এখন কি করা উচিত মিস্টার বিবার? জানতে চাইল পিটার। হ্যাঁ, করা উচিত, করা উচিত। মিস্টার বিবার তার স্নো বুটটা পায়ে পড়তে পড়তে বলল, হ্যাঁ, করাই তো উচিত। শোনো, আর 1 মুহূর্ত সময় আমাদের নষ্ট করা যাবে না, বুঝলে? মিস্টার বিবার, তাহলে 4 ভাগে ভাগ হয়ে খোঁজ করা শুরু করি আমরা। 4টে দল 4 দিকে চলে যাব আমরা। তারপর এডমন্ডকে পাওয়া গেলে এখানে ফিরে আসতে হবে আবার। হ্যাঁ, খোঁজ শুরু করবে, কিন্তু কেন? কেন মানে? এডমন্ডকে খুঁজে বের করতে হবে না? কথাটা বলেই পিটার হতভম্বের মতো তাকিয়ে রইল বিবরের দিকে। না, ওকে খোঁজার কোনো দরকার নেই অ্যাডামের ছেলে। মানে কি বলতে চান আপনি? জানতে চাইল সুসান। আমার মনে হয় এখনো খুব একটা দূরে যায়নি এডমন্ড। ভালোভাবে খুঁজলে আমরা ওকে ঠিকই পেয়ে যাব। হ্যাঁ, আমি বোঝাতে চাইছি ওকে খুঁজে কোনো লাভ নেই আমাদের। বিবর কেমন যেন বিমর্ষ হয়েই কথাটা বলল। ওহে, আমরা তো জানি ও আসলে কোথায় গেছে। বিবরের কথা শুনে ওরা 3 জন অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। কি, এখনো বুঝতে পারছো না তোমরা? সাদা ডাইনির কাছে গেছে সে। আমাদের সবার সঙ্গে সে বেইমানি করেছে। না, অসম্ভব। সুসান চিৎকার করে উঠল। এডমন্ড এরকম কাজ করতেই পারে না। পারে না? আরে ভালো করে চিন্তা করে দেখো,
সত্যি সে এরকম কাজ করতে পারে কি পারে না? কথাটা বলেই পিটার সুসান আর লুসির দিকে কঠিন দৃষ্টিতে তাকালো বিবর। ওদের তিনজনের মনেই অনেক কথা এলো, কিন্তু সেগুলো মুখে আনতে পারল না কেউই। ভিতরে ভিতরে সবাই বুঝতে পারছে এডমান্ড সাদা ডাইনির কাছেই গেছে। কিন্তু মিস্টার বিবার, সে কি সাদা ডাইনির বাড়ি চেনে? জানতে চাইল পিটার। ও হে অ্যাডামের ছেলে, তা আগে কখনো নার্নিয়ায় একা এসেছিল সে? হ্যাঁ, এসেছিল। লুসি বলল। তা এখানে এসে সে কি করেছে কিংবা কার সঙ্গে তার দেখা হয়েছে সে ব্যাপারে কাউকে কিছু বলেছে সে? জানতে চাইল বিবর। কই না তো। এবারও জবাব দিল লুসি। হ্যাঁ, যা আন্দাজ করেছিলাম তাই ঘটেছে। বিবর এবার গম্ভীরভাবেই বলল। এখানে আসার কথা তো সে কোনোদিনই কাউকে বলবে না, না বলার কোনো কারণও নেই। আমি তোমাদের বলছি, শোনো, সাদা ডাইনির সঙ্গে দেখা হয়েছে তার। এখানেই শেষ নয়, প্রথম দিনই সাদা ডাইনির পক্ষ নিয়েছিল সে। তাকে কিন্তু বাড়ির ঠিকানা দিতে দেরি করেনি সাদা ডাইনি। জানে এক সময় না এক সময় তার কাছে আসতে বাধ্য হবে এডম্যান। ব্যাপারটা আমি প্রথমেই আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু যতই যাই হোক সে তো তোমাদের ভাই, তাই প্রথমে তোমাদের কিছুই জানাইনি। জানো, এডমান্ডের চোখের দৃষ্টি দেখেই আমার সন্দেহ হয়, একমাত্র সাদা ডাইনির দেওয়া খাবার খেলে তবেই কারোর চোখের দৃষ্টি ওরকম হতে পারে। এই নার্নিয়াতে অনেক দিন থাকলে তোমরাও এই ব্যাপারগুলো জানতে পারবে। সাদা ডাইনির দেওয়া ওই খাবার খেলে কারোর চোখে দৃষ্টি স্বাভাবিক থাকে না, বুঝলে? হ্যাঁ, এখন আপনার কথাই তো ঠিক বলে মনে হচ্ছে মিস্টার বিবার, কিন্তু যতই যাই হোক সে তো আমাদের ভাই, তাকে তো সঠিক পথে আমাদেরই আনতে হবে। জানি খুব একটা খারাপ কাজ করে ফেলেছে সে, কিন্তু সে তো আসলে একটা বাচ্চা ছেলে। দাঁড়ান না, আমি খুঁজে আনছি। আরে আরামের ছেলে, কোথায় যাচ্ছ তুমি? সাদা ডাইনির বাড়িতে? হ্যাঁ, পেলে তোমাদের কাউকে কি আস্ত রাখবে সে? শোনো, বাঁচার একমাত্র উপায় হচ্ছে যতক্ষণ সম্ভব ওই ডাইনির থেকে দূরে থাকতে হবে তোমাদের। সাদা ডাইনির একটাই কাজ, যখন থেকে শুনেছে নার্নিয়াতে মানুষের পা পড়েছে তখন থেকে তোমাদের চারজনকে একসঙ্গে পাওয়ার জন্য সে কিন্তু মরিয়া হয়ে আছে। তোমাদের চারজনকে একসঙ্গে পেলে তার আর কোনো চিন্তা নেই। একবার বাড়ির ভেতরে ঢোকাতে পারলেই হয়, সঙ্গে সঙ্গেই তোমাদের সবাইকে পাথর বানিয়ে ফেলবে, কথা বলার সময় পর্যন্ত দেবে না সে। তবে তোমাদের ভাইকে না, সাদা ডাইনি এখন কিছুই করবে না, কারণ তাকেই তো টোপ হিসাবে ব্যবহার করবে সে। তাকে দিয়ে আরো অনেক মানুষকে নার্নিয়াতে আনাবে, তারপর তাদের সবাইকে পাথর বানিয়ে রাখবে ওই সাদা ডাইনি। আচ্ছা, এমন কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে? লুসি কান্না ভেজা গলাতে বলল। হ্যাঁ, পারে পারে, একজন পারে, আর তিনি হচ্ছেন আসলান। শোনো, যত দ্রুত সম্ভব তার সঙ্গে দেখা করতে হবে আমাদের। সে ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না তোমাদের ভাই এডমান্ডকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার কি জানো? তোমাদের ভাই আমার বাড়ি থেকে বলতে পারো ঠিক কখন বের হয়েছে, কারণ আমি নিশ্চিত সে সাদা ডাইনির কাছেই গেছে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের কি কি আলোচনা সে শুনেছে। কিছুক্ষণ আগেই তো আমি তোমাদের বলেছিলাম যে আসলান এখন নার্নিয়াতেই আছেন। কি তোমাদের ভাই যদি কথাটা শোনার আগেই বেরিয়ে থাকে তাহলে আমাদের ভয়ের কিছু নেই, কারণ সাদা ডাইনি জানেই না যে আসলান এখন নার্নিয়াতেই আছে। তাই আমরা যে আসলানের সঙ্গে দেখা করবার পরিকল্পনা করছি সে ব্যাপারেও কিছু জানতে পারবে না সে। না 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 না, আসলানের কথা বলার সময় এডমান্ড আমাদের সঙ্গে ছিল কিনা, না সেটা আমার মনে পড়ছে না মিস্টার বিবার, বলল পিটার। কথাটা বলেই পিটার আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এই সময় তাকে বাধা দিল লুসি। বলল, হ্যাঁ হ্যাঁ, এডমান্ড আমাদের সঙ্গেই ছিল। কেন, তোমাদের মনে নেই মিস্টার বিবারকে একটা প্রশ্নও করেছিল? ও জানতে চেয়েছিল সাদা ডাইনি আসলানকেও পাথর বানাতে পারবে কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এডমান্ড এই প্রশ্নটাই করেছিল। মিস্টার বিবার, আপনি আসলানের কথা না বললেও তো এই প্রশ্ন করতোই না। খারাপ খারাপ, খুব খারাপ। হ্যাঁ, স্টোন টেবিলে আসলানের সঙ্গে তোমাদের দেখা করবার কথা, হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটা বলেছিলাম। এই কথাটাও কি সে শুনেছে জানো? তিনজনের কেউই এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারল না। হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম জায়গাটার নাম শুনেছে সে।
তাহলে তোমাদের সত্যি কথাটাই বলি আমি। এখন আসলানের সঙ্গে দেখা করলে তোমরা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনবে। স্টোন টেবিল পর্যন্ত কিছুতেই পৌঁছতে পারবো না আমরা, তার আগেই আমাদেরকে ধরে ফেলবে ওই সাদা ডাইনি, আর কোনোদিনই আসলানের সঙ্গে দেখা করতে পারবো না আমরা। আমি ভালো করেই চিনি তাকে, কোনো সন্দেহ নেই যে তোমাদের ভাই তাকে জানাবে যে আমরা প্রত্যেকেই এখানেই আছি। সবার আগে আমাদেরকে ধরার চেষ্টা করবে সাদা ডাইনি, এবং সেটা আজ রাতেই। ধরে নিচ্ছি তোমার ভাই ঠিক আধ ঘন্টা আগে এখান থেকে বেরিয়েছে। সে অনুযায়ী আমাদের হাতে আর সময় আছে খুব বেশি হলে মিনিট 20। আমার ধারণা এরই মধ্যে সাদা ডাইনি এখানে এসে হাজির হবে। শোনো, এখান থেকে আমাদের যত দ্রুত সম্ভব বের হতে হবে, আর এক মুহূর্ত এখানে সময় নষ্ট করা যাবে না। এসো এসো। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এডমান্ডের কি হলো। বিবরের বাড়িতে ডিনার খেলেও তাতে খুশি হতে পারেনি এডমান্ড। এই নার্নিয়ায় আসার পর থেকে সারাক্ষণই শুধুমাত্র সাদা ডাইনির দেওয়া সেই মিষ্টির কথাই এক মনে ভেবে চলেছে এডমান্ড। বিবরের বাড়িতেও যা যা খেয়েছে সেটার সঙ্গে ওই মিষ্টির কোনো তুলনাই চলে না। বিবরের খাবার হচ্ছে সাধারণ, কিন্তু সাদা ডাইনির দেওয়া ওই মিষ্টি তা তো সাধারণ কোনো খাবার নয়, ওটা আসলে সাদা ডাইনির জাদুর খাবার। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। সাদা ডাইনির ব্যাপারে আলোচনা করবার সময় একটুও ভালো লাগছিল না এডমান্ডের। মনে মনে অনেক কথা এলেও ও সেটা বলতেই পারছিল না। ভাবছিল কেউ না কেউ ধমক দিয়ে ওকে চুপ করিয়ে দেবে। তবে ভালো না লাগলেও বিবরের কথাগুলো সে কিন্তু মনোযোগ দিয়েই শুনেছিল। আর আসলানের কথা শুনবার পর আরও মনোযোগী হয়ে ওঠে এডমান্ড। আসলানের সঙ্গে কোথায় দেখা করতে হবে সেটা শুনবার পর আর অপেক্ষা করতে মোটেই চায়নি এডমান্ড। কৌশলে অতি নিঃশব্দে চুপি চুপি সে ঘর থেকে বেরিয়ে গেল। এখানে আরও একটা কথা জানানো দরকার। আসলানের নাম শোনার সঙ্গে সঙ্গেই অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হয়েছিল পিটার, সুসান আর লুসির ভিতর, কিন্তু সম্পূর্ণই এক বিপরীত অনুভূতি হয়েছে এডমান্ডের ভিতর। নামটা শোনার সঙ্গে সঙ্গেই কেমন যেন একটা ভয়ের অনুভূতি হয়েছে ওর। তবে সাদা ডাইনির আসল পরিচয় সম্পর্কে কিছুই জানতে পারেনি এডমান্ড। বিবর যখন সাদা ডাইনির পরিচয় দিচ্ছিল তখন দরজা দিয়ে বাইরে চলে যায় এডমান্ড। নিজের ভাই বোনদের পাথর বানিয়ে রাখা হবে এ কথা জানবার পরও সাদা ডাইনির বাড়িতে চলেছে এডমান্ড। এতক্ষণে আপনারা নিশ্চয়ই এডমান্ডকে খুব খারাপই ভাবছেন, কিন্তু না, আসলে ততটা খারাপ না এডমান্ড। মিষ্টি খাবার নেশায় আর রাজপুত্র হবার আশায় সাদা ডাইনির সঙ্গে হাত মেলাচ্ছে ও। না না, শুধু প্রিন্স নয়, সাদা ডাইনি ওকে বলেছে এক সময় তাকে রাজা বানানো হবে নার্নিয়ার। আর তাই তো নার্নিয়ার রাজা হয়ে পিটারকে শাস্তি দিতে চায় এডমান্ড। সাদা ডাইনির কাছ থেকে সে খুব ভালো ব্যবহারই পেয়েছিল। যেভাবেই হোক এডমান্ড নিজেকে বুঝিয়েছে যে সাদা ডাইনি ওর ভাই বোনদের কোনো ক্ষতি করবে না। তবে সাদা ডাইনি ওদের তিনজনের সঙ্গে ভালো ব্যবহার করলে সেটা মেনেও নিতে পারবে না এডমান্ড, কারণ ও চায় না সাদা ডাইনি পিটার, লুসি আর সুসানকে ওরই মতো গুরুত্ব দিক। সাদা ডাইনি যে ওর ভাই বোনদের কোনো ক্ষতি করবে না, এডমান্ডের এরকম ভাবার পেছনেও অদ্ভুত যুক্তি আছে। মনে মনে এডমান্ড ভেবেছে, হ্যাঁ, সাদা ডাইনি সম্পর্কে যারা খারাপ খারাপ কথা বলে তাদের সবাই তো আসলে ওর শত্রু, কাজেই তাদের কথা অর্ধেকের বেশি বিশ্বাসই করা যায় না। আমার সঙ্গে তো খুব ভালো ব্যবহার করেইছে সে। পিটার, সুসান আর লুসি তো আমাকে কোনো দামই দিতে চায় না। আমার মনে হয় নার্নিয়ার রানী হওয়ার যথেষ্ট যোগ্যতা আছে ওর। অন্তত ভয়ঙ্কর সিংহ ওই আসলান, তার চাইতে সে অনেক নিরাপদ আর ভালো তো হবেই। এইভাবেই অদ্ভুত সব অজুহাত দিয়ে নিজের মনকে বোঝালো এডমান্ড। কিন্তু এডমান্ড নিজেও জানে সাদা ডাইনি মোটেই ভালো মানুষ নয়। তার সঙ্গে হাত মেলালে কখনোই এডমান্ডের ভালো কিছু হতেই পারে না। এ কথা বোঝার পরও সাদা ডাইনির সঙ্গে হাত মেলাতে যাচ্ছে এডমান্ড, কারণ মিষ্টি খাওয়ার লোভ আর রাজা হওয়ার নেশা ওকে তখন পুরোপুরি পেয়ে বসেছে। যাই হোক, বিবরের বাড়ি থেকে বের হলো এডমান্ড। বাইরে প্রচণ্ড তুষার পড়ছে, কিন্তু সঙ্গে করে ও কোটটা আনতে ভুলে গেছে। এখন আর ফিরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না।
হঠাৎই এডমান্ড খেয়াল করল দিনের আলো তাও প্রায় ফুরিয়েই এসেছে। ঠিক 3টের সময় বিবরের বাড়িতে ডিনার খেয়েছে ওরা। না, তারপর তো কই খুব একটা বেশি সময় যায়নি। কিন্তু শীতকালে দিন ছোট হওয়ায় এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে। ব্যাপারটা আগে মনে পড়েনি এডমান্ডের। সে ভাবল যে করেই হোক সাদা ডাইনির বাড়িতে সে আজকে যাবেই। কাজেই সেতুর ওপর দিয়ে আবারও হাঁটা শুরু করল এডমান্ড। তবে তার আগে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য তার শার্টের কলার উঁচু করে দিয়েছে সে। এডমান্ডের ভাগ্যই বলতে হবে যে তুষার পড়লেও বাঁধের ওপরটা এখনো সেরকম পিচ্ছিল হয়ে যায়নি। এইভাবেই বেশ কিছুক্ষণ ধরে বাঁধের ওপর দিয়ে দিয়ে হেঁটে চলল এডমান্ড। তারপরই এক সময় চলে এলো বাঁধের একেবারে শেষ প্রান্তে। দিনের আলো পুরোপুরি ফুরিয়ে গেছে, তার সঙ্গেই আবার যোগ হয়েছে অনবরত প্রচণ্ড তুষারপাত। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে সামনে 3 ফুটের বেশি দেখতে পাচ্ছে না এডমান্ড। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই পুরো নার্নিয়াতে কোনো রাস্তা নেই। হাঁটার সময় এখন প্রতি মুহূর্তে হোঁচট খাচ্ছে এডমান্ড। তুষারপাতের জন্য বরফের ওপর বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কিছুক্ষণ পরপরই সেখানে পাও আটকে যাচ্ছে এডমান্ডের। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে গাছের গুড়ির ওপর। ধরার কিছু না পাওয়ায় পড়ে যাওয়ার পর ঢালু বাঁধের ওপর দিয়ে গড়িয়ে যাচ্ছে অনেক নিচে। পাথরের সঙ্গে বাড়ি খেয়ে খেয়ে হাত পায়ের অনেক জায়গা কেটে গেছে এডমান্ডের। কিন্তু তারপরও অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে ও আবারও চলতে শুরু করছে। এরকম নীরব অন্ধকার জায়গায় একা একা হাঁটার যে কি যন্ত্রণা সেটা হাড়ে হাড়ে এখন টের পাচ্ছে এডমান্ড। ভয়ে ওর বুক শুকিয়ে যাচ্ছে। সবকিছু ভুলে আবারও বিবরের বাড়িতে ফিরে যেতে পারত এডমান্ড। ভাই বোনদের কাছে ক্ষমা চেয়ে সবকিছু আবারও স্বাভাবিক করতে পারত। কিন্তু অন্য একরকম চিন্তা এসে পড়ায় সেরকম কোনো আবেগই কাজ করল না এডমান্ডের ভেতর। সহ্যের শেষ সীমায় পৌঁছাবার পর মনে মনে সে ভাবল, নার্নিয়ার রাজা হওয়ার পর সবার আগে একটা ভালো রাস্তা বানাবো আমি। এরপর মনের অজান্তেই রাজা হওয়ার চিন্তায় বিভোর হয়ে থাকল এডমান্ড। রাজা হলে পর কি কি করবে সেসব ব্যাপারে রীতিমতো হিসেব নিকেশ শুরু করে দিল। কি ধরনের সিংহাসন বানাবে, মূল রেলওয়ে স্টেশন কোথায় কোথায় হবে, কি ধরনের আইন করবে, এসব নিয়েই ভাবতে লাগলো এডমান্ড। সিদ্ধান্ত নিল বিবরদের জন্য সে বিশেষ আইন করবে। আর বলাই বাহুল্য সেই আইনের পুরোটা হবে বিবরদের বিরুদ্ধে। এমনকি এই বাঁধ বানানো সেটাও বেআইনি বলেই ঘোষণা করবে সে। হ্যাঁ, আর সবশেষে পিটারকে কিভাবে শায়েস্তা করবে সে ব্যাপারেও কিছুক্ষণ ধরে অনেক ভাবনা চিন্তা করল এডমান্ড। এইসব চিন্তাগুলোই কষ্টের কথা একেবারে ভুলিয়ে দিল তাকে। দ্বিগুণ উৎসাহে সামনের দিকে পা বাড়াতে লাগলো এডমান্ড। হঠাৎ করেই কেমন যেন বদলে গেল পুরো আবহাওয়া। প্রথমে কমতে শুরু করলো তুষারপাত, তারপর হঠাৎই এক সময় একেবারে বন্ধই হয়ে গেল। কিছুক্ষণ পর কোত্থেকে কে জানে এক ঝলক বাতাস বয়ে এলো। বরফের মতোই ঠান্ডা সেই বাতাস। ঠান্ডায় একেবারে কোকিয়ে উঠল এডমান্ড। এর কিছুক্ষণ পরই আকাশে জমে থাকা মেঘগুলো সরে যাওয়ায় চাঁদ বেরিয়ে এলো। আকাশের দিকে মুখ তুলে চাইল এডমান্ড। বিশাল একটা চাঁদ দেখতে পেল অন্ধকার রাতের বুকে। নিচে তুষারের ওপর চাঁদের আলো পড়ায় এখন দিনের মতোই সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে এডমান্ড। একমাত্র গাছের ছায়াগুলো দেখে ওর কেমন যেন অস্বস্তি হতে লাগলো। আগেই বলেছি বিবরের বাড়ির পাশে বিশাল এক নদী আছে, আর সেই নদীর ধারে একটা বাঁধ তৈরি করেছে বিবর। এতক্ষণ সেই বাঁধের ওপর দিয়েই হেঁটে এসেছে এডমান্ড। এবার দেখতে পেল সেই বিশাল নদীটা গিয়ে মিশেছে ছোট্ট একটা নদীর সঙ্গে। এতক্ষণ হেঁটে সেই ছোট নদীর কাছে পৌঁছল এডমান্ড।
তবে চাঁদের আলো না থাকলে এ পর্যন্ত হয়তো ও আসতেই পারত না। এডমান্ড সিদ্ধান্ত নিল এই নদী বরাবর এবার সামনের দিকে যাবে। ও আবারও হাঁটতে শুরু করল। কিন্তু এইভাবেই আরো কিছুক্ষণ চলার পরই ও বুঝতে পারল এই রাস্তাটা আগের রাস্তার চেয়েও অনেক বেশি খারাপ, ছোট ছোট পাথর আর ঝোপঝাড়ে ভর্তি। আরো কয়েক মিনিট হাঁটার পর ক্লান্ত হয়ে একটা ঝোপের পাশে বসে পড়ল এডমান্ড। প্রচণ্ড রাগে তখন মুন্ডপাত করছে পিটারের, যেন ওর এই অবস্থার জন্য পিটারই দায়ী। অনেক কষ্টে আবারও বেশ কিছুক্ষণ হাঁটল এডমান্ড। হঠাৎই কি মনে করে মুখ তুলে তাকালো। আনন্দে নেচে উঠল ওর মন। দেখতে পেল সামনে ছোট্ট দুটো পাহাড়। মনে পড়ল সাদা ডাইনি ওকে বলেছিল ওই দুই পাহাড়ের ঠিক মাঝখানেই সাদা ডাইনির বাড়ি। আরো মিনিট 5 হাঁটার পর সাদা ডাইনির বাড়িটা দেখতে পেল এডমান্ড। ইতিমধ্যেই আরো উজ্জ্বল হয়েছে চাঁদের আলো। সেই আলোতেই পরিষ্কার দেখা যাচ্ছে সাদা ডাইনির বাড়ি। একটা দুর্গের আদলেই তৈরি করা হয়েছে বাড়িটা। দেখে মনে হচ্ছে যেন অনেকগুলো টাওয়ার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সবগুলো টাওয়ারের মাথাতেই গির্জার মতো চূড়া আছে, প্রায় সূচের মতোই তীক্ষ্ণ। চাঁদের আলো লেগে চকচক করছে চূড়াগুলো। আর নিচে তুষারের ওপর বিশাল বিশাল ছায়াগুলো কেমন যেন ভৌতিক বলেই মনে হলো এডমান্ডের কাছে। ভয় লাগছে এডমান্ডের, কিন্তু এডমান্ড জানে এখন ফিরে যাবার চিন্তাটা একেবারে হাস্যকর। এত কষ্ট করে এই পর্যন্ত আসার পর ফিরে যাবার প্রশ্ন কোনোভাবেই আসে না। তাছাড়া বিবরের বাড়িতে গিয়েই বা সে কি জবাব দেবে? কার সঙ্গে দেখা করতে গিয়েছিল সেটা যেমন বলতে পারবে না, তেমনি লুকিয়েও রাখতে পারবে না। কাজেই সাদা ডাইনির বাড়িতে ঢোকা ছাড়া আর কোনো উপায় নেই এডমান্ডের। ও আবারও হাঁটতে শুরু করল। আশেপাশে কোথাও কোনো শব্দ নেই, কেবল কানে আসছে ঝিঝি পোকার একঘেয়ে ডাক। এছাড়া ঘন তুষার পড়ায় এডমান্ডের হাঁটার শব্দটা সেটাও কানে আসছে তার। আবারও হেঁটে চলেছে এডমান্ড। দুর্গের দরজার খোঁজে একের পর এক বাঁক পার হয়ে যাচ্ছে। আরও কিছুক্ষণ এইভাবেই হাঁটার পর হঠাৎই বিশাল আকৃতি একটা খিলান দেখতে পেল এডমান্ড। পুরো লোহা দিয়েই বানানো হয়েছে খিলানটা। এডমান্ড ভেবেছিল খিলানের পাশে হয়তো কোনো বেল থাকবে, কিন্তু কই, তা তো নেই। অবশ্য তাতে ভেতরে ঢুকতে কোনো সমস্যা হবে না তার, কারণ খিলানটা তখন খোলা রয়েছে দেখতে পেল। ভয়ে ভয়ে এবার ভেতরে ঢুকল এডমান্ড। সামনে একটা প্রশস্ত উঠান দেখা যাচ্ছে। এরপর এডমান্ড যা দেখল তাতে তার পিলে চমকে উঠল। খিলানের সামনের উঠানে বিশাল আকৃতি ও একটা সিংহ দেখতে পেল। চাঁদের আলো লেগে চকচক করছে সিংহটার শরীর। দেখে মনে হচ্ছে লাফ দিয়ে এডমান্ডকে ধরার জন্য একেবারে যেন তৈরি হয়ে আছে ওটা। এবার ভয় পেয়ে খিলানের আড়ালে অনড় হয়ে দাঁড়িয়ে রইল এডমান্ড। না পারছে সামনে যেতে, না পারছে পিছিয়ে আসতে। তার পা দুটো তখন থরথর করে কাঁপছে। এইভাবেই অনড় হয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল এডমান্ড। তারপর হঠাৎই একটা প্রশ্ন এলো ওর মাথায়, সিংহটা এক চুলো নড়ছে না কেন? সিংহটাকে দেখার পর থেকে এখনো পর্যন্ত স্থির হয়েই দাঁড়িয়ে আছে ওটা। সাহস করে এবার আর একটু সামনে গেল এডমান্ড, তবে খিলানের ছায়ার বাইরে গেল না। এতক্ষণে এডমান্ড বুঝতে পারল, না না, সিংহটা আসলে ওর দিকে তাকিয়ে নেই, তাকিয়ে আছে একটা বামনের দিকে। বামনটা সিংহের থেকে প্রায় 4 ফুট দূরে দাঁড়িয়ে আছে। এবার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল এডমান্ড। মনে মনে ভাবল, হ্যাঁ, সিংহটা যখন ওই বামনকে আক্রমণ করতে ব্যস্ত থাকবে ঠিক তখনই ভেতরে ঢুকে পড়ব আমি। আবারও খিলানের ছায়ার দিকে তাকালো এডমান্ড। কোনোভাবেই এই ছায়া থেকে বের হওয়া চলবে না। এইভাবেই আরো বেশ কিছুক্ষণ কাটল। সিংহ কিংবা বামন দুজনের কেউই এক চুল নড়ছে না। এবার ভ্রুজোড়া কুঁচকে উঠল এডমান্ডের। ভাবল, আক্রমণ করতে চাইলে তো এত দেরি করার কথা না। তাছাড়া বামনটাই বা কেমন? সিংহের হাত থেকে বাঁচতে পারুক বা না পারুক, অন্তত বাঁচার চেষ্টা তো করবে। সেই তখন থেকে একেবারে স্থির হয়েই দাঁড়িয়ে। হঠাৎই বিদ্যুৎ চমকের মতো
একটা কথা মনে পড়ে গেল এডমান্ডের। মিস্টার বিবার বলেছিলেন সাদা ডাইনি সে যে কাউকে পাথর বানিয়ে রাখতে পারে। ধুর, খামোখা এতক্ষণ ভয়ে আমি আদমরা হয়েছিলাম। ওটা তো একটা পাথরের সিংহ। মনে মনেই ভাবল এডমান্ড। ভয়ে এতক্ষণ সিংহটার দিকে ভালোভাবে তাকায়নি পর্যন্ত সে। এবার তীক্ষ্ণ দৃষ্টিতে সিংহের ওপর নজর বোলালো। দেখল সিংহটার মাথা আর দেহের পিছন দিকটা পুরোপুরি তুষারে আবৃত। হ্যাঁ, আর কোনো সন্দেহ নেই, ওটা একটা পাথরেরই মূর্তি। জীবন্ত কোনো পশু নিশ্চয়ই তুষারে ঢাকা পড়তে চাইবে না। হ্যাঁ, আবারও মনে মনে ভাবল এডমান্ড। এবার সিংহটার সামনে ও ধীরে ধীরে এগোতে শুরু করল। যতই বুঝুক ওটা একটা পাথরের মূর্তি, তারপরেও বুকটা ধকধক করছে এডমান্ডের। এইভাবেই ধীরে ধীরে অনেক সময় নিয়ে সিংহটার কাছে পৌঁছল এডমান্ড। একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে হচ্ছে, কিন্তু সাহস পাচ্ছে না। এবার নিজের সঙ্গেই রীতিমতো যুদ্ধ করল এডমান্ড। তারপর হাত বাড়ালো সিংহটার দিকে। একবার সত্যিই ছুঁয়ে হাতটা সরিয়েও নিল। তারপর আপন মনেই হেসে উঠল। এতক্ষণ পাথরের তৈরি একটা সিংহকে আমি ভয় পাচ্ছিলাম। ছি। হাঁপ ছেড়ে বাঁচল এডমান্ড। এতক্ষণ ভয়ে প্রায় আদমরা হয়েছিল সে। দুর্গের ভেতরটা ঠান্ডা হলেও ভয় দূর হয়ে যাওয়ার মুহূর্তে গরম হয়ে গেল এডমান্ডের শরীর। একই সঙ্গে অদ্ভুত একটা চিন্তাও খেলে গেল ওর মাথায়। আচ্ছা, সিংহটা সেই আসলান না তো? হ্যাঁ, নিশ্চয়ই তাই। সাদা ডাইনি আগেই আসলানের খবর পেয়ে গেছে, তারপর পাথর বানিয়েছে তাকে। হ্যাঁ হ্যাঁ, আসলানের সাহায্য নিয়ে ওরা যা যা করবে ভেবেছিল তার কিছুই আর হবে না। আসলান এখন একটা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়। তাকে আর ভয় পাবে কে? সিংহটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এডমান্ড, ব্যঙ্গ করছে তাকে। এবার হঠাৎই একটা বুদ্ধি এলো এডমান্ডের মাথায়। পকেট থেকে একটা পেন্সিল বের করল, তারপর সিংহের ঠোঁটের ওপর একটা গোঁফ এঁকে দিল। এখানেই ক্ষান্ত হলো না। এবার সিংহের চোখের ওপর একটা চশমাও আঁকল। তারপর বলল, কি হে মূর্খ বুড়ো আসলান, হ্যাঁ, পাথর হয়ে থাকতে কেমন লাগছে তোমার? কি, নিজেকে তো খুব শক্তিশালী বলে ভাবতে তুমি, তাই না? কিন্তু যতই আঁকিবুকি করুক না কেন, ভয়ঙ্কর তেজি আর শক্তিশালী ভাবটা সেটা যেন এখনো সিংহের চেহারা থেকে মোটেই মুছে যায়নি। এডমান্ড জানে ওটা একটা নিশ্চল মূর্তি ছাড়া আর কিছুই নয়। তারপরও খুব বেশিক্ষণ সিংহটার দিকে তাকিয়ে থাকতেই পারল না। সিংহটাকে পাশ কাটালো, তারপর হেঁটে পার হতে শুরু করলো উঠোনটাকে। বিশাল উঠোনটার মাত্র অর্ধেকটাই পার হয়েছে, এমন সময়ই ও থমকে দাঁড়াতে বাধ্য হল। চোখের সামনে কমপক্ষে 1 ডজন মূর্তি দেখতে পাচ্ছে। অর্ধেক খেলা হয়ে যাওয়ার পর দাবার বোর্ডের গুটিগুলো যেমন ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক সেরকমই ছড়িয়ে ছিটিয়ে আছে সাদা মূর্তিগুলো। সবগুলো মূর্তি বিভিন্ন পশু পাখির। দেখতে পেল এক কোণে একটা বনদেবতার মূর্তি। নেকড়েও আছে বেশ কয়েকটা। শিয়াল, ভাল্লুক আর বিড়াল তারাও বাদ পড়েনি। দেখতে দেখতে হঠাৎই এক জায়গায় এবার চোখ আটকে গেল এডমান্ডের। মানুষের মতোই দেখতে কয়েকটা মূর্তি দেখতে পাচ্ছে ও। সামনে গিয়ে দেখল ওগুলো আসলে মানুষের মূর্তি না। দেখতে অনেকটা নারী মূর্তির মতো হলেও ওগুলো আসলে বিভিন্ন গাছের প্রেতাত্মা। আরো চমক অপেক্ষা করছিল এডমান্ডের জন্য। হঠাৎই অদ্ভুত আরো কিছু মূর্তি দেখতে পেল। শরীরের অর্ধেকটা ঘোড়ার মতো আর বাকি অংশটা ঠিক একটা মানুষেরই মতো। এইরকম বিশাল এক একটা মূর্তি দেখে হতভম্ব হয়ে গেল এডমান্ড। পাশেই রয়েছে একটা ঘোড়ার মূর্তি, বিশাল ডানাওয়ালা। ক্ষণে ক্ষণে অবাক হয়ে যাচ্ছে এডমান্ড। অদ্ভুত আকারের আরও বেশ কয়েকটা মূর্তি দেখতে পেল, কিন্তু ঠিক ধরতে পারছে না ওগুলো আসলে কিসের। তবে আন্দাজ করল ওগুলো হচ্ছে ড্রাগন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, জীবগুলো একেবারে জীবন্ত বলেই মনে হচ্ছে, যেন কোনো এক জাদুর কাঠি দিয়ে পশুগুলোকে
পাথরের মূর্তি বানিয়ে রাখা হয়েছে। সাদা ডাইনির কাঠি ছোঁয়ালেই আবারও হয়তো জীবন্ত হয়ে উঠবে প্রত্যেকে। এবার আবারও হাঁটা শুরু করল এডমান্ড, কিন্তু কিছু দূর যাবার পরই আবারও থামতে বাধ্য হল। বিশাল এক মূর্তি দাঁড়িয়ে আছে সামনে, দেখতে হুবহু মানুষের মতো হলেও উচ্চতায় প্রায় একটা গাছের সমান। চেহারাটা ভয়ঙ্কর আর মুখ ভর্তি সাদা দাড়ি। ডান হাতে দেখা যাচ্ছে বিশাল একটা মুগুর। ও জানে পাথরের একটা মূর্তি ছাড়া আর কিছুই নয় ওটা। তারপরও মূর্তিটাকে পাশ কাটিয়ে যাওয়ার মোটেই সাহস পাচ্ছে না এডমান্ড। উঠানের চারপাশে তাকাতেই শেষ প্রান্তে হালকা একটা আলো দেখতে পেল এবার। আলোটা আসছে একটা দরজা দিয়ে। ত্রস্ত পায়ে সেদিকে এগিয়ে চলল এডমান্ড। দরজাটা পার হতেই পাথরের তৈরি কিছু সিঁড়ি দেখতে পেল। খোলা আর একটা দরজার দিকে উঠে গেছে সিঁড়িগুলো। সঙ্গে সঙ্গেই আবারও ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল এডমান্ডের শরীরে। দরজার পাশেই বিশালকায় একটা নেকড়ে বসে আছে। ও জানে সবগুলোর মতো ওটাও একটা মূর্তি, তারপরও নিজেকে যেন নিয়ন্ত্রণ করতে পারছে না। ভয়ে ওর আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। না 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 না, সব ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে। ওটা একটা পাথরের মূর্তি ছাড়া আর কিছুই নয়। আমার উপর আক্রমণ তো দূরের কথা, সামান্য নাড়াচাড়া করবার ক্ষমতাও নেই ওটার। হ্যাঁ। সাহস সঞ্চয় করে এবার সিঁড়িতে পা দিল এডমান্ড। সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই নেকড়ের গলার গুরু গম্ভীর আওয়াজে পুরো দুর্গটাই যেন তখন কেঁপে উঠল। কথা তো বলছে না, যেন গর্জন করছে। আমি মহামান্য রানীকে তোমার কথা বলতে যাচ্ছি, কিন্তু সাবধান, নিজের জীবনের মায়া থাকলে এখান থেকে এক চুলও নড়বে না তুমি। দাঁড়াও ওখানে। কথাটা বলেই ভেতরে চলে গেল নেকড়ে। অল্পক্ষণ পরেই ফিরে এলো আবার। বলল, ঠিক আছে, মহামান্য রানী তোমার সঙ্গে দেখা করতে চেয়েছেন, এসো। কথাটা বলেই নেকড়েটা ভেতর দিকে হাঁটা ধরল। এই নেকড়েটার নামই মেউগ্রিম। সাদা ডাইনির হয়েই কাজ করে সে। তাকে নার্নিয়ার পুলিশ চিফ বানিয়েছে সাদা ডাইনি। নেকড়ের পিছু পিছু অন্ধকার একটা হলে ঢুকল এডমান্ড। অসংখ্য পিলার আর মূর্তি দেখতে পাচ্ছে ও। দরজার ঠিক পাশে রাখা হয়েছে একটা বনদেবতার মূর্তি। মূর্তিটার দিকে একবার ভালোভাবে তাকালো এডমান্ড। দেখেই বুঝতে পারল সে খুব দুঃখী বনদেবতা। এডমান্ডের মনে হলো লুসি, সে হয়তো এই বনদেবতার কথাই তাকে বলেছিল। হলের শেষ মাথায় একটা ল্যাম্প দেখতে পেল এডমান্ড। এই পুরো হলটাতে আর কোনো আলো নেই। ল্যাম্পটার পিছনেই রাজকীয় সিংহাসনে বসে আছে সাদা ডাইনি। মহামান্য রানী, আমি এসেছি। তুমি কিভাবে একা আসার সাহস পেলে? তা ভাই বোনদের সঙ্গে আনোনি কেন? সাদা ডাইনি বলল, না না, দয়া করুন মহামান্য রানী, ওদেরকে এখানে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা আসলো না। তবে নার্নিয়ায় ওদেরকে আমি ঠিকই নিয়ে এসেছি। এখান থেকে খুব একটা দূরে নয়, মানে মিস্টার বিবরের বাড়িতে আছে ওরা। এডমান্ডের কথা শুনে এবার নিষ্ঠুর হাসি ফুটল সাদা ডাইনির মুখে। এটাই তোমার শেষ খবর, নাকি আরও কিছু বলার আছে তোমার? জানতে চাইল সাদা ডাইনি। না না মহামান্য রানী, আমার আরো অনেক কিছু বলার আছে। এই বলে বিবরের বাড়িতে কি কি আলোচনা হয়েছে, সে কি কি শুনেছে, তার সমস্তটাই সাদা ডাইনিকে জানালো এডমান্ড। কি কি বললে তুমি? আসলান, এটা কি সত্যি? আমি যদি জানতে পারি তুমি মিথ্যা কথা বলছো তাহলে। প্লিজ প্লিজ মহামান্য রানী, মিস্টার বিবরের বাড়িতে যা যা আলোচনা হয়েছে আমি তো তার সবটাই আপনাকে বললাম। কিন্তু এডমান্ডের কথায় আর মনোযোগী নেই সাদা ডাইনির। এবার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো সে। তারপরই একবার হাততালি দিল। সঙ্গে সঙ্গেই একটা বামুন উপস্থিত হলো সেখানে। সাদা ডাইনির সঙ্গে যেদিন প্রথম দেখা হয়েছিল সেদিনও এই বামুনকেই দেখেছিল এডমান্ড। হেই, স্লেজ রেডি করো। হার্নেস আমরা ব্যবহার করব ঠিকই, তবে তার আগে ঘন্টাগুলো খুলে নিতে হবে, নির্দেশ দিল সাদা ডাইনি। এবার আমাদের বিবরের বাড়িতে ফেরা উচিত। বিবরের শেষ কথা ছিল, না না, এক মুহূর্ত সময় আর নষ্ট করা যাবে না আমাদের, চলো চলো।
কথাটা বলার সঙ্গে সঙ্গেই পিটার, সুসান আর লুসি তৈরি হতে শুরু করল। বিবরও কিন্তু চুপ করে বসে নেই, সেও তৈরি হতে শুরু করেছে। ওরা যখন গায়ে কোট চাপাতে ব্যস্ত, সে তখন বিভিন্ন আকারের ছোট বড় বস্তা জড়ো করে সেগুলো ডাইনিং টেবিলের ওপর রাখছে। তারপর বলল, শোনো, হ্যামগুলো জড়ো করে আমার দিকে দাও। চায়ের প্যাকেটটাও নিতে হবে। আর ওই যে ওই বয়ামে চিনি আছে, ওটাও আমাকে দাও। কিছু ম্যাচও নেওয়া দরকার। মিস্টার বিবার, আপনি এসব কি শুরু করলেন? কেন বুঝতে পারছো না? বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি আমরা। কখন কোথায় থাকবো, কবে বাড়িতে ফিরতে পারবো, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। কাজেই সঙ্গে খাবার না নিলে চলবে কি করে বলো? কিন্তু কিন্তু আমাদের হাতে তো একদম সময় নেই। যে কোনো মুহূর্তে এখানে এসে পড়বে সাদা ডাইনি। কোটের কলারের বোতাম লাগাতে লাগাতে কথাটা বলল সুসান। হ্যাঁ, আমি ওই কথাটাই বলতে যাচ্ছিলাম। আমার তো মনে হয় এখানে 25 মিনিটের আগে সে আসতে পারবে না। তাতে কি হয়েছে? যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হয়ে যাওয়া উচিত। তাহলে হয়তো তার আগে স্টোন টেবিলে আমরা পৌঁছে যাব। আপনি বোধহয় একটা ব্যাপার ভুলে যাচ্ছেন মিস্টার বিবার। সাদা ডাইনি যখন এসে দেখবে আমরা এখানে কেউ নেই, তখন ফুল স্পিডেই সে স্টোন টেবিলের দিকে রওনা হবে। কাজেই আমরা যদি এখনই স্টোন টেবিলের দিকে রওনা হই, তাহলে কিছুটা হলেও তার থেকে এগিয়ে থাকবো আমরা। না না, আমরা কখনোই তার আগে স্টোন টেবিলে পৌঁছতে পারবো না পিটার। কারণ আমাদের যেতে হবে পায়ে হেঁটে, আর সাদা ডাইনি যাবে স্লেজে করে। তাহলে তাহলে শেষ পর্যন্ত কি হবে? না, এখনই এতটা হতাশ হওয়ার কিছু নেই। একটা না একটা উপায় ঠিকই বের হয়ে যাবে। সাদা ডাইনির আগে আমরা স্টোন টেবিলে পৌঁছতে পারবো না ঠিকই, কিন্তু বিশেষ একটা রাস্তা ধরে এগোতে পারবো আমরা। সাদা ডাইনি সেই রাস্তার কথা জানে না। কপাল ভালো হলে পৌঁছে যেতে পারি তার আগে স্টোন টেবিলে। হ্যাঁ, শোনো, এখন এত কথা বলার সময় নেই আমাদের। আগে তো বের হই বাড়ি থেকে, তারপর দেখা যাক কি হয়। এখন ড্রয়ার থেকে 6টা রুমাল বের করে দাও আমাকে। ওহ মিস্টার বিবার, আপনি করছেনটা কি? গোছগাছ পরে করবেন, আগে তো বের হই আমরা, দেরি হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বাড়ি থেকে বের হলো ওরা। বিবর সদর দরজা লক করল। তার ধারণা একবার হলেও ভিতরে ঢু মেরে দেখতে চাইবে সাদা ডাইনি। অবশ্য এতে কিছুটা হলেও সময় নষ্ট হবে তার। এখন বাইরে তুষার পড়ছে না, আকাশও খুব পরিষ্কার। চাঁদের আলোয় সবকিছু পরিষ্কার দেখতে পাচ্ছে ওরা। এক লাইনে এগিয়ে যাচ্ছে সবাই। প্রথমে বিবর, তারপরে লুসি, পিটার আর সবার শেষে সুসান। বাঁধের ওপর দিয়েই হাঁটছে ওরা। বিবর নদীর ডান দিকে যে তীর আছে সেদিকেই নিয়ে যাচ্ছে। এইভাবেই কিছুক্ষণ হাঁটার পর তীরে পৌঁছে গেল ওরা। এবার আরও কঠিন একটা পথ বেছে নিল বিবর। সে তীর ঘেঁষেই হাঁটছে, তবে জায়গাটা গাছ গাছালি আর ঝোপঝাড়ে ভরা। বেশ দূরে একটা উপত্যকাও দেখা যাচ্ছে। ওরা এখন যে জায়গায় আছে সেটার তুলনায় ওই উপত্যকাটা অনেক উঁচু। শোনো, যতটা সম্ভব মাথার নিচু করে হাঁটো তোমরা। সাদা ডাইনি ওই উপত্যকা দিয়েই যাবে। না না, তবে ভয়ের কিছু নেই। আমাদেরকে দেখতে পেলেও স্লেজ নিয়ে এদিকে আসবার কোনো উপায় নেই তার। আশেপাশে দেখার মতো অনেক কিছুই আছে। ঘরের ভিতর জানলা দিয়ে এই দৃশ্য দেখার মজাই আলাদা। চরম বিপদের মধ্যে থাকলেও প্রকৃতির এই সৌন্দর্য 2 চোখ ভরে দেখছে লুসি। তবে সময় না থাকায় খুব বেশিক্ষণ এই সৌন্দর্য উপভোগ করতে পারল না। আবারও হাঁটতে শুরু করল লুসি। ঘন্টার পর ঘন্টা ওরা শুধু হেঁটেই যাচ্ছে। প্রথমে কাঁধের বস্তাটার ওজন টের পায়নি লুসি, কিন্তু এখন বেশ ভারী লাগছে ওটা। জীবনে কোনোদিন কখনোই এক নাগাড়ে এতটা পথ হাঁটেনি লুসি। এখনো যে কিভাবে হাঁটছে সেটা ভেবে নিজেই অবাক হয়ে যাচ্ছে ও। তুষার পড়ায় গাছগুলোর মাথা ধবধবে সাদা হয়ে আছে। এবার মুখ তুলে আকাশের দিকে তাকালো লুসি। চাঁদের দিকে কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকল। তারপর হঠাৎই খেয়াল করল অসংখ্য তারা ফুটে উঠেছে কালো আকাশের বুকে। লুসি আবারও বাস্তব জগতে ফিরে আসলো। সামনে তাকাতেই বিবরের ছোট ছোট পাগুলো দেখতে পেল। তুষারের ওপর থপথপ আওয়াজ তুলে আরও সামনে এগিয়ে চলেছে বিবর। লুসির মনে হচ্ছে তাদের এই হাঁটা তা বুঝি কখনোই কোনোদিনই শেষ হবে না। এ সময় মুখ লোকালো চাঁদ। কিছুক্ষণ পরই শুরু হলো আবারও তুষারপাত। প্রচণ্ড ক্লান্ত হলেও
থামার কথা বলতে পারছে না লুসি। এক সময় বলতে গেলে প্রায় আধো ঘুম আধো জাগা অবস্থাতেই হাঁটতে লাগলো। তারপর হঠাৎই এক সময় খেয়াল করল বিবর ডান দিকের একটা নতুন রাস্তা ধরেছে। সামনে উঁচু একটা পাহাড় আর ঘন ঝোপঝাড়ে ঘেরা একটা জায়গা দেখতে পেল লুসি। এর কিছুক্ষণ পরই বুঝতে পারল বিবর ওখানেই নিয়ে যাচ্ছে ওদেরকে। কোথায় সব ক্লান্তি পালিয়ে গেল কে জানে। আশপাশটা আরো ভালোভাবে দেখতে শুরু করলো লুসি। হঠাৎই দেখতে পেল বিবর সে একটা গুহার ভেতর ঢুকে পড়েছে। ঝোপঝাড়ের আড়ালে থাকা এই গুহাটা আগে দেখতে পায়নি লুসি। কি ঘটছে সেটা বুঝতে দেরি হলো না কিন্তু লুসির। বিবর একটা গুহার ভেতর পড়ে গেল নাকি? আপাতত লুকানো এই গুহাতেই থাকবে ওরা। ব্যাপারটা বোঝার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে পড়ল লুসি। ও জানে আগে থেকে সাবধান না হলে গুহার ভেতর পড়ে গিয়ে হাত পা ভেঙে যেতে পারে। গুহার সামনে গিয়ে প্রথমে পা দুটো ঝুলিয়ে দিল, তারপরই নামতে শুরু করলো ধীরে ধীরে। একই কায়দায় পিটার আর সুসানো ঢুকে পড়ল গুহার ভিতর। লুসি কিন্তু একা নয়, ওরা প্রত্যেকেই ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে। আমরা এটা কোথায় এসে পড়লাম মিস্টার বিবার? জানতে চাইল পিটার। এটা গোপন একটা গুহা। খারাপ সময় এলেই আমরা এখানে লুকিয়ে পড়ি। যদিও গুহাটা খুব একটা বড় না, তারপরেও এখানে আমরা কিছুক্ষণ বিশ্রাম আর ঘুমিয়েও নিতে পারবো। লুসি ভাবল মিস্টার টামনাসের মতো এই গুহাটা অত সুন্দর না। মিস্টার টামনাসের গুহায় কি না আছে, কিন্তু এখানে সেসবের কিছুই নেই। মাটিতে স্রেফ একটা গর্ত করে বানানো হয়েছে গুহাটা। আরামায়েশের কোনো ব্যবস্থাই করা হয়নি। অবশ্য সেটার কোনো দরকারও নেই, কারণ গুহাটা বানানোই হয়েছে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। হ্যাঁ, তবে একটা ব্যাপার ভালো লাগলো লুসির, গুহার ভেতরটা শুকনো হওয়াতে ঠান্ডা লাগবে না ওদের। গুহার ভেতর চাপাচাপি করে শুয়ে পড়ল ওরা। হাত পা ছড়ানো তো দূরের কথা, একটু নড়াচড়ার জায়গাও পাচ্ছে না ওরা। দেখে মনে হচ্ছে ওরা আসলে একটা কাপড়ের স্তূপ। বেশ অনেকক্ষণ ধরে হাঁটার ফলে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে প্রত্যেকে। গুহার মেঝেটা যদি এবড়ো খেবড়ো না হতো তাহলে হয়তো একটু আরামই পেত ওরা। অন্ধকারের মধ্যেই একটা বস্তার ভেতর থেকে একটা ফ্লাক্স বার করল বিবর। তারপর ফ্লাক্সটা একে একে দিলেন সবার হাতে। জিনিসটা কি সেটা বুঝতে না পারলেও তরল জিনিসটা খাওয়ার সঙ্গে সঙ্গেই শরীর গরম হয়ে উঠল পিটার, সুসান আর লুসির। খাওয়া শেষ হতেই এবার শুয়ে পড়ল ওরা। বলতে গেলে প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়ল প্রত্যেকে। টানা কয়েক ঘন্টা বেঘোরে ঘুমল ওরা। সবার আগে ঘুম ভাঙল লুসির। মনে হলো এই তো মাত্র 1 মিনিট হলেই ঘুমিয়েছে সে। ঘুমোবার আগে একটুও ঠান্ডা লাগছিল না লুসির, কিন্তু এখন বেশ একটু শীতশীতই করছে। হঠাৎই কিছু একটা সুরসুরি দিল লুসির মুখে, অনেকটা মুখে ঝাড়ুর কাঠি বোলাবার মতো। গুহার চারপাশটা একবার তাকিয়ে দেখল লুসি। খেয়াল করল গুহার মুখ দিয়ে এক চিলতে রোদ ঢুকেছে ভিতরে। এবার হঠাৎই একটা আওয়াজ শুনে ধর্মর করে উঠে বসল লুসি। বাকি সবারও তখন ঘুম ভেঙে গেছে, কিন্তু কেউ কারো সঙ্গে কোনো কথা বলছে না। বিস্ফারিত চোখে তাকিয়ে আছে গুহারি মুখের দিকে। এই গুহাতে আসার পথে সারাক্ষণই একটা ঘন্টার আওয়াজ শুনে ভয়ে তটস্থ হয়েছিল ওরা। সেই আওয়াজটা এখন পরিষ্কার শুনতে পাচ্ছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে ওদের। 1 সেকেন্ডের জন্য চোখ সরাতে পারছে না গুহার মুখ থেকে। শেষ পর্যন্ত আর ধৈর্য রাখতে পারল না বিবর, চোখের পলকে বের হয়ে গেল গুহা থেকে। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে ছেলে বিবর খুব একটা বোকার মতোই কাজ করে ফেলল। হ্যাঁ, লুসিও কিন্তু ঠিক এই কথাই ভেবেছিল, কিন্তু আসলে ছেলে বিবর খুব বুদ্ধি দিয়ে এই কাজটা করেছে। সে জানে ঘন ঝোপঝাড় থাকায় ভালো একটা আড়াল পাবে এখানে। বিবর আসলে জানতে চাচ্ছে সাদা ডাইনি ঠিক কোন দিকে যাচ্ছে। এদিকে গুহার ভেতরে রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে ওরা। পুরো 5 মিনিট কাটার পর হঠাৎই একটা আওয়াজ শুনে পিলে চমকে উঠল ওদের। গুহার ঠিক বাইরে থেকেই কে যেন বলে উঠল, তিনি বোধহয় ধরা পড়ে গেছেন, সাদা ডাইনি ধরে ফেলেছে তাকে। লুসি মনে মনে ভাবল। বাকি প্রত্যেকেও হয়তো লুসির মতোই ভাবছিল, কিন্তু কয়েক সেকেন্ড পরই ছেলে বিবরের গলা শুনে সবাই ওরা চমকে উঠল।
সব ঠিক আছে, সব ঠিক আছে, বাইরে বেরিয়ে এসো। অ্যাডামের ছেলে মেয়েদের বলছি, বাইরে বেরিয়ে এসো। আরে ভয় পাবার কিছু নেই, ওই ঘন্টা সাদা ডাইনির স্লেজের নয়। বিবরের কথা শুনে গুহার বাইরে বের হলো ওরা। অন্ধকার থেকে হঠাৎই আলোতে এসে পড়ায় চোখ পিটপিট করছে সবাই। আরে এসো 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 তোমরা। কথাটা বলেই খুশিতে পারলে এক পাক নেচে নেয় বিবর। সাদা ডাইনির জন্য এর চেয়ে খারাপ খবর আর কিছুই হতে পারে না। হ্যাঁ, আরে এসো এসো। হ্যাঁ, দেখে মনে হচ্ছে তার সব অশুভ শক্তি এখনই শেষ হতে শুরু করেছে। দেখো দেখো। আপনি এসব কি বলছেন মিস্টার বিবার? পিটার জানতে চাইল। কেন কেন হে, তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম। হ্যাঁ, অমন অবাক হয়ে তাকিয়ে থেকো না, আমার ভালো লাগে না। আমি তোমাদেরকে বলেছিলাম না, সাদা ডাইনি জাদু করে পুরো নার্নিয়াকে শীতকাল বানিয়ে রেখেছে, মনে পড়ে? হ্যাঁ, তার ওই জাদুর জন্যই তো কখনো গ্রীষ্মকাল আসে না এখানে। কিন্তু এখন আর সে পরিস্থিতি নেই পিটের, পাল্টে গেছে। দেখো, সব পাল্টে গেছে। বিশ্বাস না হলে আমার পাশে এসে দাঁড়াও তোমরা, তারপর ওইখানে তাকাও। কথাটা বলেই হাতের ইশারায় একটা জায়গা দেখালো বিবর। ওরা প্রত্যেকেই একযোগে বিবরের পাশে এসে দাঁড়ালো। তারপরই তার বাড়ানো হাত লক্ষ্য করে তাকালো। প্রথমে একটা স্লেজ দেখতে পেল ওরা। স্লেজটা টেনে নিয়ে যাচ্ছে একজোড়া হরিণ। তাদের হারনেসে ছোট বড় অনেকগুলো ঘণ্টা ঝুলছে। সাদা ডাইনির যে হরিণ আছে তার তুলনায় এই হরিণগুলো অনেক গুণ বড়। না, শুধু আকারে নয়, রঙেরও পার্থক্য আছে। সাদা ডাইনির হরিণগুলোর রং ধবধবে সাদা, কিন্তু এই হরিণগুলো গাঢ় বাদামি রঙের। স্লেজের ওপর একজন মানুষ বসে আছেন। তাকে দেখার সঙ্গে সঙ্গেই চিনতে পারল সবাই। উজ্জ্বল লাল রঙের একটা আলখাল্লা পরে আছেন বিশালকায় লোকটা। মাথায় একটা হুডও আছে। মুখ ভর্তি তার সাদা দাড়ি নেমে এসেছে প্রায় বুক পর্যন্ত। নার্নিয়া ছাড়া আর কোথাও এরকম অদ্ভুত মানুষ দেখা না গেলেও তাকে চিনতে খুব একটা অসুবিধা হলো না পিটার, সুসান আর লুসির। কারণ আমাদের পৃথিবীতে এই অদ্ভুত মানুষটা সম্পর্কে অনেক কথাই শুনতে পাওয়া যায়। এমনকি তার ছবিও দেখেছে পিটার, সুসান আর লুসি। তবে সেসব ছবির সঙ্গে তার আসল চেহারার অনেক অমিল আছে। ইনিই হচ্ছেন ফাদার ক্রিসমাস। পৃথিবীতে তার যেসব ছবি আছে সেটা দেখে তাকে খুব মজার মানুষ বলেই মনে হয়। সুসান, পিটার আর লুসি ছবির সেই ফাদার ক্রিসমাসের সঙ্গে এই ফাদার ক্রিসমাসকে মোটেই মেলাতে পারছে না। তিনি আসলে খুবই বিশাল, দারুণ হাসি খুশি আর বেশ গম্ভীরও বটে। স্থির হয়ে দাঁড়িয়ে তার দিকেই তাকিয়ে আছে ওরা প্রত্যেকে। খুশি যেমন লাগছে তেমনি ভীষণ শ্রদ্ধাবোধ জাগছে ওদের প্রত্যেকের। ইতিমধ্যেই ওদের কাছে চলে এসেছেন ফাদার ক্রিসমাস। শেষ পর্যন্ত এখানে এসে পৌঁছতে পারলাম আমি। হ্যাঁ, সাদা ডাইনি অনেক দিন নার্নিয়া থেকে দূরে সরিয়ে রেখেছিল আমাকে, কিন্তু অবশেষে আসতে পেরেছি। শোনো, তোমাদের সবার জন্য একটা সুসংবাদও এনেছি আমি। আসলান তার যাত্রা শুরু করেছেন। সাদা ডাইনির জাদুর প্রভাব দেখো দেখো কমতে শুরু করেছে নার্নিয়ায়। ফাদার ক্রিসমাসের কথা শুনে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি হলো লুসির। কারোকে গভীরভাবে শ্রদ্ধা করার সময় আমাদের যেমন অনুভূতি হয় ঠিক সেরকমই। শোনো মিস্টার বিবার, তোমার জন্য নতুন একটা সেলাই মেশিন এনেছি যে আমি। হ্যাঁ, আর যাওয়ার পথে ওটা তোমার বাসায় রেখে আসবো, কেমন? ফাদার ক্রিসমাস, আপনি দয়ালু স্যার, কিন্তু আসার সময় তো সদর দরজা লক করে এসেছি আমরা। তালা খোলা কি আমার জন্য কোনো ব্যাপার মিস্টার বিবার? হ্যাঁ, একটা উপহারও তো আপনাকে আমার দেওয়া উচিত নাকি? বাড়িতে গিয়ে দেখতে পাবেন আপনার ওই বাঁধ। হ্যাঁ, বাঁধটা সম্পূর্ণ হয়ে গেছে। তাছাড়া ছোটোখাটো কিছু ফুটো ফাটা থাকলে সেগুলোও মেরামত করে দেব।
আর সঙ্গে যদি একটা সুইচ গেট লাগিয়ে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ, ফাদারের কথা শুনে বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল বিবর। অনেক কিছুই তার বলতে ইচ্ছে হলো, মুখও খুলল, কিন্তু কিছুই বলতে পারল না। ওহে পিটার, অ্যাডামের ছেলে। ফাদার ক্রিসমাস বললেন, আমি এখানে স্যার। হ্যাঁ, এসো এসো। এই রইল তোমার উপহার। এগুলো কিন্তু কোনো খেলনা জিনিস নয়, সত্যিকারের জিনিস। পিটার, আমার মনে হয় খুব শিগগিরই এগুলো ব্যবহার করার প্রয়োজন হবে তোমার, কাজেই যত্ন করে রেখে দাও। নাও। কথাটা বলেই পিটারের হাতে একটা মস্ত বড় ঢাল আর একটা তরোয়াল ধরিয়ে দিলেন তিনি। ঢালটা সিলভার রঙের, মাঝখানে খোদাই করে আঁকা রয়েছে লাল একটা সিংহ। পাকা স্ট্রবেরি যেমন উজ্জ্বল রঙের হয়, সিংহটাও ঠিক সেরকম জ্বলজ্বল করছে। তলোয়ারের দিকে আর একবার ভালো করে তাকালো পিটার। খেয়াল করল সোনা দিয়ে বানানো হয়েছে ওটার হাতল। বিশেষ একটা খাপ আর কোমরে ঝোলাবার জন্য ওর সঙ্গে একটা বেল্টও আছে। পিটারের মনে হলো তরোয়ালটা বানানো হয়েছে ওরই জন্য, কারণ বড় কোনো মানুষ এই ধরনের তরোয়াল তো ব্যবহার করতে পারবে না। শুধু পিটারের বয়সী ছোট ছোট ছেলেমেয়েরাই এই তরোয়াল ব্যবহার করতে পারবে। তবে জিনিসটা কোনো খেলনা নয়, সত্যিকারের তরোয়াল। উপহার দুটো নেওয়ার সময় কোনো কথাই বলল না পিটার। বুঝতে পারছে কোনো বিশেষ একটা কাজ দেওয়া হতে পারে ওকে। এই উপহারগুলো নিয়ে চুপ করে বসে থাকলে হবে না, কিছু একটা করতেই হবে তাকে। সেটা কি হতে পারে সে ব্যাপারে কোনো ধারণাই নেই ওর। তবে তাই বলে পিটার কিন্তু ভয়ও পাচ্ছে না, কিংবা ফাদার ক্রিসমাসের ওপর কোনো রকম রাগও হচ্ছে না, বরং মনে মনে তাকে খুব শ্রদ্ধাই করছে পিটার। সুসান, ইভের মেয়ে সুসান, এ নাও, এগুলো তোমার জন্য। কথাটা বলেই সুসানের হাতে একটা ধনুক আর তীর ভর্তি একটা তুন ধরিয়ে দিলেন ফাদার ক্রিসমাস। তারপরই পকেট থেকে একটা আইভরির তৈরি শিঙা বার করলেন। এটাও সুসানেরই জন্য। শোনো সুসান, শুধুমাত্র বিশেষ প্রয়োজনে এই তীর ধনুক ব্যবহার করবে তুমি। অবশ্য আবার ভেবে বসো না তোমাকে আমি যুদ্ধে যেতে বলছি। যখন দরকার হবে তখনই ব্যবহার করবে। আর মজার ব্যাপার হচ্ছে, এই তীর বলতে গেলে কখনোই তার টার্গেট মিস করে না। আর এই শিঙাটাও বিশেষ। তুমি যেখানেই থাকো না কেন, এই হর্নে একবার ফু দিতে যা দেরি, সঙ্গে সঙ্গেই সাহায্য পাবে। লুসি, ইভের মেয়ে। হ্যাঁ, ফাদার ক্রিসমাস বললেন। তার কথা শুনে সামনে এগিয়ে এলো লুসি। লুসির হাতে একটা বোতল ধরিয়ে দিলেন ফাদার ক্রিসমাস। অনেকটা কাঁচের মতোই দেখতে, কিন্তু পরে লোকমুখে ছড়িয়ে পড়ে যে ওই বোতলটা ছিল ডায়মন্ডের তৈরি। বোতল দেওয়ার পর পকেট থেকে একটা ড্যাগারও বার করলেন ফাদার ক্রিসমাস। তারপর সেটাও ধরিয়ে দিলেন লুসির হাতে। এরপর ড্যাগার আর বোতলের বৈশিষ্ট্য বলতে শুরু করলেন তিনি। লুসি শোনো, বোতলে তরল যে জিনিসটা দেখতে পাচ্ছ সেটা সাধারণ কিছু না। সূর্যের দেশের পাহাড়ে এক ধরনের দুর্লভ ফুল ফোটে। ওগুলোর নাম আগুনে ফুল। সেই ফুলেরই নির্যাস ভরা আছে ওই বোতলে। তুমি বা তোমাদের মধ্যে কেউ যদি কখনো আহত হও, তাহলে ওই নির্যাসের কয়েক ফোঁটা সেই আহত জায়গায় লাগাবে, সঙ্গে সঙ্গেই সেরে যাবে। আর এই ড্যাগারটাও কিন্তু বিশেষ। যখন কোনো বিপদে পড়বে শুধুমাত্র তখনই ওটা ব্যবহার করো তুমি, আর তখনই বুঝতে পারবে কি বিশেষ গুণ আছে ওটার। তবে সুসানের মতো তোমাকেও বলছি না, আমি চাই না যে তুমি যুদ্ধে জড়িয়ে পড়ো। কিন্তু কেন স্যার? জানতে চাইল লুসি। যুদ্ধকে ভয় পাই না আমি।
এই দেখো, ভুল বুঝতে শুরু করেছো তুমি। আমি তোমাকে বিটু বলছি না, কিন্তু এই যুদ্ধ ব্যাপারটার সঙ্গে তোমার মতো ছোট মেয়েদের না জড়ানোই তো ভালো। এজন্যই একদম বাধ্য না হলে তোমাকে যুদ্ধে যেতে মানা করছি আমি, কেমন? যাই হোক, এখন তোমাদের সবার জন্য বিশেষ একটা জিনিস দেবো আমি। এই পর্যন্ত বলে থামলেন ফাদার ক্রিসমাস। তারপর হঠাৎই ঠিক যেন ভেলকিবাজির মতো একটা ট্রে এসে পড়ল তার হাতে। ট্রেতে আছে 5টা পিরিচ, 5টা কাপ, সঙ্গে আছে একটা চিনির পট, বড় আকারের একটা জগ, তাও ক্রিমে ভরা, আর একটা বিশাল টিপট। ধোঁয়া উঠছে টিপটের ভেতর থেকে। ট্রেটা বিবরের হাতে দিলেন ফাদার ক্রিসমাস। তারপর, মেরি ক্রিসমাস, সত্যিকারের রাজা দীর্ঘজীবী হন। কথাটা বলেই তিনি চিৎকার করে উঠলেন। কথাটা বলেই চাবুক দিয়ে হরিণগুলোর গায়ে হালকাভাবে আঘাত করলেন। চলতে শুরু করলো স্লেজ। কিন্তু ওদের কেউই বুঝতে পারল না ফাদার ক্রিসমাস ঠিক কখন তার যাত্রা শুরু করলেন। ফাদারের স্লেজটা চোখের আড়াল হওয়ার ঠিক আগ মুহূর্তে ওরা বুঝতে পারল তিনি চলে যাচ্ছেন। কিছুক্ষণ পর পিটার তার খাপ থেকে তলোয়ারটা বের করে বিবরকে দেখালো। মিস্টার বিবর, হেই যে। হ্যাঁ, বাহ, বেশ। আচ্ছা শোনো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করার দরকার নেই আমাদের। তোমরা নিশ্চয়ই চাও না ফাদার ক্রিসমাসের এই চা ঠান্ডা হয়ে যাক। এসো সকলে, চাটা খেয়ে ফেলি এখনই। আবারও ওরা সবাই মিলে গুহার ভেতর ঢুকে পড়ল। পাউরুটি আর হ্যাম দিয়ে বেশ করে স্যান্ডউইচ বানালো। সবাই খেতে শুরু করলো ওরা। কিছুক্ষণ পরই খাওয়া শেষ হতে সবার কাপেই চা ঢালল বিবর। ধীরে ধীরে কাপে চুমুক দিচ্ছে সবাই। বেশ কিছুক্ষণ ধরে গল্প করে সময় কাটালো ওরা। তারপরে এক সময়ে হঠাৎই বিবর বলল, নাও, তৈরি হয়ে নাও, এখনই রওনা হতে হবে আমাদের। এদিকে খুব খারাপ সময় যাচ্ছে এডমান্ডের। সাদা ডাইনির নির্দেশ পাওয়ার পর স্লেজ রেডি করবার জন্য ছুটে গেল বামন। এডমান্ড মনে করেছিল প্রথমবারের মতো এবারও তার সঙ্গে খুব ভালো ব্যবহারই করবে সাদা ডাইনি। হ্যাঁ, কিন্তু খুব ভালো ব্যবহার তো দূরের কথা, বরং প্রতি মুহূর্তে এডমান্ডকে ধমক দিচ্ছে সাদা ডাইনি। বামন চলে যাবার কিছুক্ষণ পরই কথা বলল এডমান্ড। মহামান্য রানী, প্লিজ প্লিজ, আমি কি কিছু মিষ্টি পেতে পারি না? তুমি 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 প্রচণ্ড রাগে প্রথমে কোনো কথাই বলতে পারল না সাদা ডাইনি। একদম চুপ, বোকা কোথাকার, বলল সাদা ডাইনি। তারপর কিছুক্ষণ পর বিড়বিড় করে নিজের মনেই বলল, না 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 না, কিছু একটা খেতে দেওয়া উচিত ওকে, নইলে রাস্তায় অজ্ঞান হয়ে যেতে পারে। এই বলে হাততালি দিল সাদা ডাইনি। সঙ্গে সঙ্গেই আরও একটা বামন এলো তার সামনে। এর জন্য কিছু খাবার আর পানীয় নিয়ে এসো, আমাদের ছোট্ট প্রিন্সের জন্য মিষ্টি। বামনকে নির্দেশ দিল সাদা ডাইনি। খাবার আনার জন্য তড়িঘড়ি চলে গেল বামন। তারপর কয়েক মিনিট পরেই খাবার নিয়ে ফিরেও এলো সে। লোহার একটা বাটি আর একটা প্লেট নিয়ে এসেছে। প্লেটের ওপর শুকনো কিছু রুটি দেখতে পেল এডমান্ড। তারপর বাটির দিকে তাকাতেই মনটা আরো বিষিয়ে উঠল ওর। সেখানে সাধারণ জল ছাড়া আর কিছুই নেই। বাটি আর প্লেট নিচে রেখে এডমান্ডের পাশে বসে পড়ল বামন। আমাদের ছোট্ট প্রিন্সের জন্য মিষ্টি। এমন ভাবে হাসছে যেন ব্যঙ্গ করছে এডমান্ডকে। না না না, নিয়ে যাও এসব, আমি শুকনো রুটি খেতে চাই না। এডমান্ডের কথা শুনে রক্তচক্ষু মেলেই ওর দিকে তাকালো সাদা ডাইনি। আর কিছু বলার কোনো সাহসই পেল না এডমান্ড। ক্ষমা চেয়ে চিবোতে শুরু করলো শুকনো রুটি। না 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 না, মহামান্য রানী, ক্ষমা করে দিন আমাকে, আমি খাচ্ছি। কিন্তু এই রুটিটা শুধু শুকনোই নয়, খুব শক্তও বটে। কাজেই গিলতে খুব কষ্টই হচ্ছে এডমান্ডের। এই শোনো,
আবার কখন খাবার পাবে তার কোনো ঠিক নেই। সাদা ডাইনি বলল, তোমার কপাল ভালো যে তুমি এই রুটি পেয়েছো। এই সময়ই প্রথম বামন এসে জানালো স্লেজ তৈরি হয়ে গেছে। এডমান্ডকে তার পিছু নিতে বলে রওনা হলো সাদা ডাইনি। এডমান্ডের খাওয়া শেষ হয়েছে কিনা সেটা দেখারও কোনো প্রয়োজনই মনে করল না। উঠানে আসার পর এডমান্ড বুঝতে পারল আবারও তুষারপাত শুরু হয়েছে, কিন্তু সাদা ডাইনির সে ব্যাপারে কোনো মাথা ব্যথাই নেই। মুখ তুলে আকাশের দিকে একবার তাকালো না পর্যন্ত ডাইনি। স্লেজে উঠে পড়ল সে। এডমান্ডকে ঠিক পাশেই বসিয়েছে। তবে স্লেজ ছাড়ার ঠিক আগের মুহূর্তে নেকড়ে মিউগ্লিমকে ডাকল সাদা ডাইনি। কয়েক সেকেন্ড পরই স্লেজের পাশে এসে দাঁড়ালো নেকড়ে। সবচেয়ে শক্তিশালী নেকড়েকে ডাকো, তারপর সোজা চলে যাও বিবরের বাড়িতে। সেখানে যাকে পাবে তাকেই খুন করবে। যদি কেউ না থাকে তাহলে স্টোন টেবিলের দিকে যাবে যত দ্রুত সম্ভব। তবে সাবধান, তোমাকে যাতে কেউ দেখতে না পায়। স্টোন টেবিলে গিয়ে আমি না আসা পর্যন্ত লুকিয়ে থাকবে তুমি। আমি পশ্চিম দিকে যাচ্ছি। নদীটা পার হওয়ার জন্য বিশেষ একটা জায়গা লাগবে আমার। সেই জায়গা খুঁজে পেতে কতক্ষণ লাগবে সেটা আমি জানি না। তাড়াতাড়ি যেতে পারলে ওদের আগেই স্টোন টেবিলে পৌঁছে যেতে পারবে তুমি। ওদেরকে দেখার পর কি করতে হবে সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না তোমাকে। হ্যাঁ মহামান্য রানী, আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করব আমি। কথাটা বলেই অন্ধকারের মধ্যে হারিয়ে গেল নেকড়েটা। কিছুক্ষণের ভিতরই সবচেয়ে শক্তিশালী নেকড়েকে নিয়ে বিবরের বাড়ির দিকে রওনা হলো সে। কিন্তু সেখানে কাউকে পেল না। পিটার, সুসান, লুসি আর বিবরের কপাল ভালো যে আগের রাতে তুষার পড়েছিল, নইলে পায়ের ছাপ দেখে নেকড়ে দুটো বুঝেই ফেলত ওরা গেছে কোন দিকে। কিছুক্ষণের মধ্যেই ওদের ধরে ফেলত নেকড়েরা। স্টোন টেবিলে আর যাওয়াই হতো না ওদের। রাতে তুষারপাতের জন্য ওদের পায়ের ছাপ সব মুছে গেছে। কাজেই নেকড়ে দুটো বুঝতে পারল না যে বিবররা তারা এখন একটা লুকানো গুহার ভেতর আছে। বিবরের বাড়িতে কাউকে না পেয়ে স্টোন টেবিলের দিকেই হাঁটা ধরল নেকড়ে দুটো। এদিকে চলতে শুরু করেছে রানীর স্লেজ। তাড়াতাড়ি যাওয়ার জন্য কিছুক্ষণ পরপরই চাবুক দিয়ে হরিণ দুটোকে আঘাত করছে বামন। বিবরের বাড়ি থেকে বের হয়ে আসার সময় কোট আনতে ভুলে গিয়েছিল এডমান্ড। প্রচণ্ড ঠান্ডায় থরথর করে কাঁপছে সে। প্রতি মুহূর্তেই বাড়ছে তুষার পড়া। এই তো মাত্র 25 মিনিট হয়েছে ওরা স্লেজে উঠেছে, কিন্তু এখন চোখের সামনে এডমান্ড যা দেখতে পাচ্ছে তার সবই ধবধবে সাদা হয়ে আছে। ঠান্ডা আর ক্লান্তি পুরোপুরি কাবু করে ফেলেছে এডমান্ডকে। এতক্ষণে নিজের প্রতি করুণা হলো ওর। না না, সাদা ডাইনিকে আর ভালো বলে মনে হচ্ছে না। বুঝতে পারছে রাজা তো দূরের কথা, সাদা ডাইনি ওকে রাজপুত্রও বানাবে না। নিজের ওপর এবার চরম বিরক্ত হলো এডমান্ড। ভাবছে এরকম একটা ভয়ঙ্কর ডাইনিকে কিভাবে ভালো ভেবেছিল সে। এই মুহূর্তে শুধু একটা জিনিসই চাওয়ার আছে এডমান্ডের, তা হলো বিবরের বাড়িতে ফিরে যাওয়া। এমনকি পিটারের সঙ্গে মিল করে নেওয়ার কথাও ভাবলো একবার। নিজেকে যদি বোঝাতে পারত পুরো ব্যাপারটাই আসলে একটা দুঃস্বপ্ন, তাহলে খুবই হয়তো স্বস্তি পেত এডমান্ড। হ্যাঁ, যাই হোক, এইভাবেই ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও এক মুহূর্তের জন্য স্লেজ থামাচ্ছে না সাদা ডাইনি। চলতে চলতে এক সময় এডমান্ডের মনে হলো সত্যি সত্যি সে বুঝি তাহলে কোনো স্বপ্নের মধ্যেই আছে। এইভাবেই ঠিক কতক্ষণ কেটেছে তার কোনো নির্দিষ্ট হিসেব নেই তার কাছে। সময়টা বর্ণনা করলে আমাদের আজকের গল্প প্রায় ঘন্টার পর ঘন্টা চলত, কিন্তু সেটা শুনতে অবশ্যই ভালো লাগতো না আপনাদের। যাই হোক, এক সময়ে ওরা বুঝতে পারল সকাল হয়ে এসেছে। এদিকে বন্ধ হয়ে গেছে তুষার পড়াও। এখনো ছুটে চলেছে স্লেজ। এইভাবেই পার হয়ে গেল আরো কয়েক ঘন্টা। তারপরই হঠাৎ কথা বলে উঠল সাদা ডাইনি। এই আস্তে থামো। এডমান্ড ভাবল সাদা ডাইনি বুঝি এবার ব্রেকফাস্টের কথা বলবে, কিন্তু আসলে ব্রেকফাস্ট খাওয়ার জন্য স্লেজ থামাতে বলেনি সাদা ডাইনি। সামনে যে দৃশ্যটা দেখতে পাচ্ছে তাতে চক্ষু চড়ক গাছ হয়ে গেল সাদা ডাইনির। একটা গাছের গোড়ার দিকে তাকিয়ে আছে সে। ছেলেমেয়ে সহ একটা পুরুষ কাঠবেড়ালি আর তার স্ত্রী, সঙ্গে দুজন বনদেবতা আর এক বামন আর এক বুড়ো খ্যাঁকশিয়াল গোল একটা টেবিলে বসে আছে। কিছু একটা খাচ্ছে তারা। টেবিলের ওপর রাখা খাবারগুলো যদিও দেখতে পাচ্ছে না এডমান্ড,
তবে গন্ধটা নাকে এসে ধাক্কা মারায় বুঝতে পারছে খুব সুস্বাদু কিছুই হবে। এসবের মানে কি? জানতে চাইল সাদা ডাইনি। কেউ কিন্তু কোনো উত্তর দিচ্ছে না। কথা বলো শয়তান পশুর দল। হুঙ্কার দিল সাদা ডাইনি। নাকি চাও আমার বামন তার চাবুকটা ব্যবহার করুক? কিভাবে এই খাবারের আয়োজন করা হলো? কে করলো? কার এত বড় সাহস? আমার অনুমতি ছাড়া এত বড় কাজ করতে কে দিল তোমাদের? এইসব খাবার কোথা থেকে পেলে তোমরা, বলো? প্লিজ মহামান্য রানী, এগুলো দেওয়া হয়েছে আমাদের। উত্তর দিল বুড়ো খ্যাঁকশিয়াল। বুড়ো গাধা কোথাকার, সেটাই তো জানতে চাইছি। এগুলো কে দিয়েছে তোমাদের? মনে রেখো, আমি কিন্তু দ্বিতীয়বার প্রশ্ন করব না তোমাদের। হ্যাঁ, ফাদার ক্রিসমাস। কোনো রকমে বলল শেয়াল। হ্যাঁ, কি? চিৎকার করে উঠল সাদা ডাইনি, লাফ দিয়ে নেমে পড়ল স্লেজ থেকে। না 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 না, সেখানে আসতে পারে না, কখনো আসতে পারে না, অসম্ভব। এই কথা বলার সাহস কোথায় পেলে তুমি? হ্যাঁ, এখনো সময় আছে, আমার কাছ থেকে ক্ষমা চাও। বলো বলো, তুমি মিথ্যা কথা বলছো? তাহলে হয়তো তোমাকে ক্ষমা করার কথা ভেবে দেখতে পারি আমি। এই সময়ই কাঠবিড়ালিদের একজন নিজের ওপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। সে জানে এ কথাটা বললে ভয়ঙ্কর ক্ষতি হয়ে যাবে তার। তারপরও নিজেকে সামলাতে না পেরে ফস করে বলেই বসল, হ্যাঁ, তিনি এসেছেন। কথাগুলো বলার সময় 3 বার নেচে উঠল কাঠবিড়ালি। দাঁত দিয়ে এবার নিচের ঠোঁটটা কামড়ে ধরল সাদা ডাইনি। মুহূর্তের মধ্যেই রক্ত বেরিয়ে এলো সেখান থেকে। চিবুক দিয়ে নিচে গড়িয়ে পড়ছে রক্ত। কয়েক সেকেন্ড পরই হাতে থাকা জাদুর ছড়িটা এবার তুলে ধরল সাদা ডাইনি। এই পুরো দৃশ্যটা দেখে ভয়ে সাদা হয়ে গেল এডমান্ডের মুখ। তার বুকে তখন ঢেকির পার পড়ছে। সাদা ডাইনি কেন তার জাদুর ছড়িটা তুলে ধরেছে তা বুঝতে আর কোনো বাকিই নেই এডমান্ডের। ভয় পেলেও কোনো রকম কথাই বলতে পারছে না এডমান্ড। তারপর মনের জোর এনে হঠাৎই বলল, না না মহামান্য রানী, প্লিজ, এ কাজ আপনি করবেন না, প্লিজ। এডমান্ডের কোনো কথাই শুনল না সাদা ডাইনি। জাদুর ছড়িটা তুলে একবার ঝাঁকালো সে। সঙ্গে সঙ্গেই পাথরে পরিণত হলো টেবিলের প্রত্যেকে। এমনকি টেবিলের ওপরকার থালা বাসন, খাবার সমস্ত কিছুই নিরেট পাথর হয়ে গেছে তখন। এডমান্ডের দিকে এবার রক্তচক্ষু মেলে তাকালো সাদা ডাইনি। তারপরই স্লেজে ওঠার ঠিক আগ মুহূর্তে ওর মুখে একটা প্রচণ্ড ঘুষি মেরে বসল। ছিটকে মাটিতে পড়ে গেল এডমান্ড। আমার কাজে বাধা দেওয়ার জন্য এই ছোট্ট উপহারটা দিলাম তোমাকে। এখন থেকে সাবধান। বিশ্বাসঘাতকদের হয়ে কথা বলার আগে নিশ্চয়ই এই উপহারের কথা মনে পড়বে তোমার। মাটি থেকে উঠে স্লেজে বসল এডমান্ড। এই সময়ই অদ্ভুত একটা পরিবর্তন হলো ওর। সাদা ডাইনি ওকে ঘুষি মারলেও সেটার কথা মোটেই ভাবছে না সে। টেবিলে বসা পশুগুলোর জন্য তখন খুবই খারাপ লাগছে ওর। ও জানে মাসের পর মাস, এমনকি বছরের পর বছরও ওদেরকে এরকম পাথর হয়েই থাকতে হবে। তারপর এক সময় সবুজ পাতা জন্মাবে ওদের শরীরে এবং সবশেষে শরীরগুলো ভেঙে হয়তো চুরমার হয়ে যাবে একদিন। আমাদের নার্নিয়ার এই গল্পে এই প্রথম কারোর জন্য মন খারাপ হলো এডমান্ডের। প্রচণ্ড গতিতে ছুটে চলেছে স্লেজ। এবার হঠাৎই একটা ব্যাপার খেয়াল করলো এডমান্ড। তুষার পরে সাদা হয়ে আছে সবকিছু, কিন্তু আশ্চর্যের ব্যাপার, তুষারগুলো গলতেও শুরু করেছে। স্লেজের চাকার দিকে তাকালো এডমান্ড। তুষার নয়, স্লেজের চাকা আসলে চলছে বলতে গেলে জলের উপর দিয়ে। কিছুক্ষণ পরই এডমান্ড বুঝতে পারল আগের মতো আর ঠান্ডাও লাগছে না ওর। প্রতি মুহূর্তেই ঠান্ডা ক্রমে কমে যাচ্ছে। কয়েক মিনিট পরই রীতিমতো গরম লাগতে শুরু করলো এডমান্ডের। এইভাবেই আরো 1 ঘন্টা কাটল। হঠাৎই এডমান্ড বুঝতে পারল স্লেজ আর আগের গতিতে এগোচ্ছে না, ক্রমে অর্ধেক হয়ে গেছে ওটার গতি। হরিণগুলোর দিকে তাকালো সে, ভাবল ওগুলোর আর কি দোষ। কাল সারা রাত দৌড়াবার পর আজকেও বিশ্রাম পায়নি ওরা, ক্লান্ত তো হবেই। কিন্তু কিছুক্ষণ পরই ভুল ভাঙল তার। স্লেজের গতি কমে গেছে অন্য কারণে। ওদের স্লেজ একবার বাম দিকে কাত হচ্ছে তো একবার ডান দিকে।
কিছুক্ষণ পরপরই লাফিয়ে উঠছে স্লেজটা। এডমান্ডের মনে হলো যে কোনো মুহূর্তেই চলন্ত স্লেজ থেকে পড়ে যেতে পারে সে। আবারও স্লেজের চাকার দিকে তাকালো এডমান্ড। আশ্চর্য ব্যাপার, ওদের যাত্রা শুরু হয়েছিল তো তুষারের ওপর দিয়ে, তারপর গলতে শুরু করেছিল তুষার। কিছুক্ষণ আগেও তো শুধু জলের ওপর দিয়েই যাচ্ছিল স্লেজ, কিন্তু এখন দেখা যাচ্ছে জলের ভেতর থেকে মাথা চারা দিয়ে উঠেছে ছোট ছোট সব পাথর, আর সেগুলোর ওপর দিয়েই কোনোরকমে সামনে এগিয়ে চলেছে স্লেজ। এদিকে বামন, সে যথাসাধ্য চেষ্টা করছে স্লেজের গতি বাড়ানোর জন্য। বলতে গেলে প্রতি মুহূর্তেই হরিণগুলোকে চাবুক দিয়ে আঘাত করছে সে, কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হচ্ছে না, বরং আরও কমে যাচ্ছে স্লেজের গতি। এবার হঠাৎই আশপাশ থেকে কিছু একটা শব্দ শুনতে পেল এডমান্ড, কিন্তু স্লেজ চলার প্রচণ্ড আওয়াজে ঠিক কিসের শব্দ সেটা বুঝতে পারছে না। এই সময়ই হঠাৎ কিছুর সঙ্গে বাড়ি খেয়ে থেমে গেল স্লেজটা। এবার কান পেতে আওয়াজটা শোনার চেষ্টা করল এডমান্ড। মিষ্টি রিনঝিন একটা শব্দ শুনতে পেল। এডমান্ডের মনে হলো এই আওয়াজ আগেও কোথায় যেন শুনেছে সে, কিন্তু কোথায় সেটা ঠিক মনে করতে পারছে না। তারপর হঠাৎই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল এডমান্ডের। হ্যাঁ, ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছে সে। আশেপাশের কোথাও দেখতে না পেলেও পরিষ্কার বুঝতে পারছে অসংখ্য ঝর্ণা আছে এই জায়গায়। শুধু ঝর্ণা নয়, পাতার মর্মর আওয়াজ আর জলের কলকল শব্দও শুনতে পাচ্ছে এখন। এই শীতকাল শেষ হয়ে গেছে। খুশিতে নেচে উঠল এডমান্ডের মন, যদিও সে নিজেই জানে না কেন কেন নেচে উঠছে তার মন। আশপাশে যত গাছ আছে সবগুলোরই ডালপালা থেকে জল পড়ছে, ঠিক এক একটা ঝর্ণার মতো। তুষার গলে গলে জল হয়ে যাচ্ছে সমস্তটা, আর সেই জল শুকাতেও বেশি সময় লাগছে না। এবার বিশাল একটা গাছের মগডালের দিকে তাকালো এডমান্ড। মনমন তুষার পড়ে সাদা ধবধবে হয়ে আছে গাছটা। হঠাৎই দেখতে পেল একযোগে ভেঙে পড়তে শুরু করলো তুষার। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই পরিষ্কার হয়ে গেল পুরো গাছ। এই নার্নিয়াতে এই প্রথম কোনো সবুজ গাছ দেখতে পেল এডমান্ড। খুশিতে আবারও নাচতে ইচ্ছে করল ওর। এডমান্ড বুঝতে পারছে একটা জঙ্গল যেরকম হওয়ার কথা ঠিক সেরকমই হয়ে যাচ্ছে নার্নিয়া। কিন্তু খুব বেশিক্ষণ ধরে এই সৌন্দর্য দেখতে পারল না এডমান্ড। অল্পক্ষণ পরেই ধমকে উঠল সাদা ডাইনি। এই, বসে বসে গাধার মতো তাকিয়ে থেকো না, উঠে সাহায্য করো আমাদের, তাড়াতাড়ি নির্দেশ দিল সাদা ডাইনি। সাদা ডাইনির নির্দেশ অমান্য করবে সেই সাহস নেই এডমান্ডের। অগত্যা বাধ্য হয়ে স্লেজ থেকে নেমে পড়ল সে। নিচে তাকিয়েই দেখতে পেল একটা গর্তের ভিতর পড়ে আটকে গেছে স্লেজের চাকা। ধরো জোরে জোরে। সারথি বামনের সঙ্গে হাত মিলিয়ে অনেক কষ্টে স্লেজটাকে গর্ত থেকে ওঠাতে পারল এডমান্ড। তারপর আবারও গিয়ে বসল সাদা ডাইনির পাশে। আবারও চাবুক দিয়ে হরিণগুলোকে আঘাত করল বামন। চলতে শুরু করল স্লেজ। এবার প্রতি মুহূর্তেই যেন পাল্টে যাচ্ছে নার্নিয়ার চেহারা। কিছুক্ষণ আগেও নিচে তাকালে জল দেখতে পাচ্ছিল এডমান্ড, কিন্তু এখন কিছু কিছু জায়গায় ঘাস দেখতে পাওয়া যাচ্ছে। কয়েক ঘন্টা আগেও তুষারে ঢাকা ছিল পুরো নার্নিয়া, কিন্তু এখন সেই তুষার গলে গিয়ে সবুজ হয়ে যাচ্ছে সবকিছু। ঘাসগুলো দেখে খুবই ভালো লাগলো এডমান্ডের। নিজের অজান্তেই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। এই সময় হঠাৎই আবারও থেমে গেল স্লেজ। মহামান্য রানী, অবস্থা তো খুব খারাপ। এই অবস্থায় স্লেজ করে আর এগোনো সম্ভব নয়। হাঁটতে হবে আমাদের? সাদা ডাইনি বলল। তাহলে ওদের আগে আর স্টোন টেবিলে আমরা যেতে পারবো না, বলল বামন। এই, তুমি কি আমার পরামর্শদাতা নাকি কেনা গোলাম? যেমন বলছি ঠিক সেরকমই করো। সবার আগে দড়ি দিয়ে ওর হাত দুটো বেঁধে ফেলো। সাবধান, দড়িটা আবার ছেড়ে দিও না। শোনো, চাবুকটার সঙ্গে তোমাকেই নিতে হবে, আর হরিণগুলোর হারনেস খুলে দাও, ওগুলো নিজেই বাড়ি পৌঁছাতে পারবে। সাদা ডাইনির কথা মতোই কাজ করল বামন। এডমান্ড কখনো কল্পনা করতে পারেনি এরকম করুণ একটা দশা হবে তার। ক্লান্ত হওয়ায় জোরে হাঁটতে পারছে না এডমান্ড, কিন্তু পিছন থেকে বারবার তাগাদা দিচ্ছে বামন। এই এই, জোরে জোরে হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, জোরে। জোর করে তাড়াতাড়ি হাঁটার চেষ্টা করছে এডমান্ড।
ভেজা ঘাস কাদা আর গর্তে পড়ে যাওয়ায় বারবার পিছলে যাচ্ছে ওর পা। কিন্তু তাতেও বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই সাদা ডাইনি কিংবা বামনের। এই বোকা, হারাম, চলতে পারে না, জোরে চলো, জোরে, তাড়াতাড়ি। একবার পিছলালেই পিছন থেকে এডমান্ডকে অভিশাপ দিচ্ছে বামন, এমনকি মাঝে মধ্যে চাবুক দিয়ে সপাং সপাং করে আঘাতও করছে। চল চল, চল চল চল। প্রথমে এডমান্ড, তারপরে বামন, সবার পিছনে আছে সাদা ডাইনি। প্রতি মুহূর্তেই বামনকে বলছে, তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলো। এদিকে প্রতি মুহূর্তেই আরো বেশি বেশি করে সবুজ হয়ে যাচ্ছে নার্নিয়া। চারদিকের তুষার কমতে কমতে একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। এবার আবারও চারদিকে একবার তাকিয়ে দেখল এডমান্ড, কই তুষার এখন খুঁজে পাওয়াই মুশকিল। জঙ্গলের চারদিক থেকেই ভেসে আসছে পাখির কিচিরমিচির শব্দ। কি সর্বনাশ মহামান্য রানী, কি সর্বনাশ, শীতকাল তো আর নেই। হঠাৎই থেমে গিয়ে বলল বামন, মহামান্য রানী, এ তো দেখছি বসন্ত এসে পড়েছে, এখন কি করব আমরা? মহামান্য রানী, আপনার এই শীতকাল ধ্বংস করা হয়েছে। আমি আবার বলছি, হ্যাঁ, শীতকাল ধ্বংস করা হয়েছে, আর এসব কিছুর জন্যই দায়ী হচ্ছে আসলান। রক্তচক্ষু মেলে বামনের দিকে তাকালো সাদা ডাইনি। ওই, তোমাদের দুজনের মধ্যে যদি কেউ আর একবার ওই নাম নাও, তাহলে খুন হয়ে যাবে আমার হাতে। সাদা ডাইনি আর বামন যখন কথা বলছে, তখন সেখান থেকে বেশ কয়েক মাইল দূরে বিবর আর পিটাররা তখনও হেঁটে চলেছে। ইতিমধ্যেই কয়েক মাইল পথ পাড়িও দিয়েছে তারা, থামার কোনো লক্ষণই নেই। ঘন্টার পর ঘন্টা হাঁটছে ওরা, যেন একটা স্বপ্নের মধ্যেই আছে প্রত্যেকে। গরমের কারণে অনেক আগেই ওদের গায়ের কোটগুলো খুলে ফেলেছে। মুগ্ধ হয়ে যাচ্ছে জঙ্গলের সৌন্দর্য দেখে। ওরা মাঝে মধ্যেই থেমে একে অপরের সঙ্গে কথাও বলছে। ওই দেখো, একটা মাছরাঙা। আরে, একটা ব্লুবেল ফুল। আহ, কি সুন্দর গন্ধ, কি হতে পারে ওটা? পাখির গানটা শোনো একবার। এইসব দেখতে দেখতেই এগিয়ে চলেছে ওরা। কখনো রোদের ভেতর দিয়ে এগোচ্ছে, তো কখনো আবার যাচ্ছে ঠান্ডা ছায়া ঘেরা সবুজ ঝোপঝাড়ের ভেতর দিয়ে। তারপর সেখান থেকে বের হতেই দেখতে পাচ্ছে খালি এক একটা জায়গা, আর সেই সব খালি জায়গাতে এখানে সেখানে বিশাল বিশাল সব দেবদারু গাছ দাঁড়িয়ে আছে। এইভাবেই চলতে চলতে তারপর হঠাৎই গিয়ে পড়ছে ঘন ফুলের জঙ্গলের সামনে। ফুলগুলোর গন্ধ এতই মিষ্টি যে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতেও বাধ্য হচ্ছে ওরা। নার্নিয়ার এই রূপ দেখে এডমান্ডের মতোই অবাকই হয়ে যাচ্ছে বারবার। বিবর, সে কিন্তু অতটা অবাক হয়নি, কারণ সে জানে আসলান এলে এরকমই হওয়ার কথা। বিবর পিটার, লুসি আর সুসানকে তো এই ব্যাপারটা আগেই জানিয়েছিল, কিন্তু তারপরও ব্যাপারটা ঠিক বিশ্বাস করতে পারছে না তিন ভাই বোন। তবে একটা ব্যাপারে ওরা নিশ্চিত, যে সাদা ডাইনি পুরো নার্নিয়াকে শীতকাল বানিয়ে রেখেছিল। শুধু শীতকালই বানায়নি, সেই সঙ্গে খারাপ আরও অনেক কিছুই করেছিল সে। প্রথমত নার্নিয়ার স্বঘোষিত রানী হয়েছে সাদা ডাইনি, তারপর তার পক্ষে নয় এমন সব জীবজন্তুকে পাথর বানিয়ে রেখেছে। একটা ব্যাপারে কিন্তু প্রত্যেকেই ওরা খুব খুশি। তুষার গলে যাওয়ায় সাদা ডাইনি এখন আর তার স্লেজটা ব্যবহার করতে পারবে না। কাজেই এখন আর অহেতুক তাড়াতাড়ি করছে না ওরা। ধীরে সুস্থে জঙ্গলের অপার সৌন্দর্য উপভোগ করতে করতে এগিয়ে চলেছে। ওরা সবাই ক্লান্ত হলেও সেটা অবশ্য সহ্যের বাইরে নয়। কিছুক্ষণ আগে দিক বদলেছে বিবর, কিন্তু স্টোন টেবিলে যেতে এখন একটু ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে ঘুরে যাওয়াই উচিত তার। যদিও স্টোন টেবিলে যাওয়ার ঠিক রাস্তা এটা নয়, তারপরও এখন আর নদীর উপত্যকা ধরে যাওয়াটা মোটেই ঠিক হবে না, কারণ তুষার গলতে শুরু হবার পর সমস্ত জল গিয়ে জড়ো হবে ওই নদীতে, আর এর মধ্যেই দ্বিগুণ হয়েছে নদীর জল। বন্যা শুরু হলে রাস্তাঘাট সমস্তটাই তলিয়ে যাবে জলে।
কাজেই রাস্তা বদল করা ছাড়া আর কোনো উপায় নেই বিবরের কাছে। ইতিমধ্যে সূর্য ডুবতে শুরু করেছে, যদিও রোদ এখনো আছে। ঠিক গোধূলির আগে যেরকম রোদ উঠতে দেখা যায়, ঠিক তেমনই একটা লাল রোদ পড়েছে জায়গায় জায়গায়। পিটার, সুসান আর লুসি এবার নিজেদের ছায়ার দিকে তাকিয়েই বুঝতে পারল ক্ষণে ক্ষণেই বড় হচ্ছে ছায়াগুলো। এদিকে সন্ধ্যা লেগে আসায় এরই মধ্যে ফুলগুলোও চিন্তা শুরু করেছে পাপড়িগুলো বন্ধ করে ফেলবে কি ফেলবে না। শোনো, আমাদের পৌঁছতে আর বেশি সময় লাগবে না, বিবর জানালো। তারপর আরও বেশ কিছুক্ষণ হাঁটার পর ওদের একটা চড়াইয়ের দিকে নিয়ে গেল সে। এখানে আশেপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য গাছ, তবে এতক্ষণ ওরা যে সমস্ত গাছ দেখতে পেয়েছে এগুলোও সেরকম নয়। আকারে এগুলো অনেক লম্বা। সত্যি কথা বলতে কি, পিটার, সুসান আর লুসি আগে কখনোই এত লম্বা গাছ কোনোদিনই দেখেনি। চড়াই বেয়ে উঠতে শুরু করেছে ওরা। উঠতে উঠতে কিছুক্ষণ পরই হাঁপিয়ে উঠল প্রত্যেকে। তবে বিবর একবারও থামার কথা মোটেই বলছে না। লুসি ভাবছে একবারও বিশ্রাম না নিয়ে এই পুরো চড়াইটা পার হওয়া তার পক্ষে অন্তত সম্ভব নয়। ভাবলেও কথাটা মুখে বলতে পারছে না ও। আশা করছে আর কয়েক সেকেন্ড পরই হয়তো বিবর এবার থামার কথা বলবে। কিছুক্ষণ পরই লুসি অবাক হয়ে খেয়াল করল চড়াইয়ের একেবারে উপরে উঠে পড়েছে সে। বিশ্রাম নেওয়ার জন্য এবার সবুজ ঘাসের ওপর বসে পড়ল ওরা। চড়াইয়ের এই ওপরটা আসলে একটা পাহাড়ের চূড়া, গাছপালা প্রায় নেই বললেই চলে। আশপাশটা ভালোভাবে দেখার জন্য এবার কিছুক্ষণ পরই ওরা উঠে দাঁড়ালো। চক্ষু চড়ক গাছ হয়ে গেল পিটার, সুসান আর লুসির। ওরা বুঝতেই পারেনি কখন এত ওপরে উঠে পড়েছে ওরা। অনেক নিচে ওই নার্নিয়ার জঙ্গল দেখা যাচ্ছে। যেদিকেই তাকাচ্ছে সেদিকেই শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজের কোনো শেষ সীমা নেই। তবে ডান দিকে কোনো জঙ্গল দেখা যাচ্ছে না। অনেক দূরে কি যেন একটা চিকচিক করছে, আবার জিনিসটা কিন্তু থেমে নেই। কিছুক্ষণ তাকিয়ে থাকার পরই ব্যাপারটা পরিষ্কার হলো পিটারের কাছে। ও মাই গড, লুসি, সুসান, ওটা তো সমুদ্র! পিটার ধীরে ধীরে কিন্তু উত্তেজনার সঙ্গেই বলল। এই পাহাড় চূড়ার ঠিক মাঝখানটাতে গোল করে রাখা চারটে পাথর দেখতে পেল ওরা, আর ওটার ওপরে ধূসর রঙের আরও একটা বিশাল পাথর রাখা হয়েছে। লুসি, পিটার আর সুসান এবার বুঝতে পারল এটাই হচ্ছে স্টোন টেবিল। দেখে মনে হচ্ছে জিনিসটা খুবই পুরনো। এই বিশাল পাথরটার সব জায়গাতে অদ্ভুত আকারের নানা রকম অক্ষর আঁকা হয়েছে। এরকম অক্ষর আগে কোনোদিনই দেখেনি তিন ভাই বোন। এই স্টোন টেবিলটা দেখার পর থেকেই অদ্ভুত একটা অনুভূতিও হচ্ছে ওদের ভেতর। অনেকক্ষণ ধরেই এই স্টোন টেবিলটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল ওরা। তারপর হঠাৎই পাহাড়ের চূড়ার একপাশে একটা তাঁবু দেখা গেল। জিনিসটা এতক্ষণ চোখেই পড়েনি ওদের। সূর্যের আলো পড়াতে অদ্ভুত সুন্দরী লাগছে তাঁবুটা। মনে হচ্ছে হলুদ রঙের সিল্কের কাপড় দিয়ে বানানো হয়েছে। তাঁবুর চার কোণে চারটে দড়ি, সেগুলোর সঙ্গে একটা করে খুঁটি বেঁধে পুঁতে রাখা হয়েছে মাটিতে। সূর্যের আলো লাগায় টকটকে লাল হয়ে আছে দড়িগুলো। একটা ব্যাপার খেয়াল করে এবার কিন্তু অবাক হয়ে গেল সুসান, পিটার আর লুসি। তাঁবুর ওই খুঁটিগুলো প্রত্যেকটাই আইভরির তৈরি। তাঁবুর ওপরে আছে একটা পোল, আর বিশাল এক ব্যানার টাঙানো হয়েছে ওটার ওপর। ব্যানারে আঁকা হয়েছে লাল রঙের একটা সিংহ। বাতাসে পতপত করে উড়ছে ব্যানার। এ সময়ই হঠাৎই ডান দিক থেকে একটা মিষ্টি সুর শুনতে পেল ওরা। ঘাড় ঘুরিয়ে সেদিকে তাকালো সবাই। এরকম একটা দৃশ্য দেখতে পাবে সেটা কখনো কল্পনা করেনি ওরা। অর্ধবৃত্ত হয়ে দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের জীবজন্তু। তাদের ঠিক মাঝখানে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে আসলান। জলপরি আর বনপরিও দেখা যাচ্ছে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের যন্ত্রসঙ্গীত। এবার চারটে অদ্ভুত জীব চোখে পড়ল ওদের। তাদের অর্ধেক শরীর মানুষের মতো, আর বাকি অর্ধেকটা ঘোড়ার মতো। ইংল্যান্ডের ফার্মগুলোতে যেরকম তাগড়া ঘোড়া থাকে, এই ঘোড়াগুলো দেখতে ঠিক সেরকমই। অদ্ভুত জীবগুলোর যেটুকু অংশ মানুষের মতো, সেটা দেখে কিছুটা ভয়ই পেয়ে গেল পিটার, সুসান আর লুসি। কারণ আদলটা মানুষের মতো হলেও
আকারে এত বিশাল যে তাদেরকে দৈত্য বলেই মনে হচ্ছে। ঘোড়ার মতোই দেখতে আরও একটা জীব দেখতে পেল ওরা, তবে এদের মাথায় শিং আছে, তাও আবার দুটো নয়, একটা। বেশ বড়সড় একটা ষাঁড় দেখতে পেল। অদ্ভুত ব্যাপার, ষাঁড়ের মাথাটা একটা মানুষের মতো। বড় আকারের একটা জলচর পাখি আর একটা কুকুরও আছে। আসলানের ঠিক সামনে বসে আছে দুটো চিতাবাঘ। ওদেরকে দেখতে পেয়েছে আসলান, তবে পিটার, সুসান, লুসি, বিবর বা আসলান কেউই বুঝতে পারছে না এখন কি করা উচিত। কারোর মুখেই কোনো কথা নেই। বেশ কিছুক্ষণ পর অনেক কষ্টে সাহস সঞ্চয় করে আসলানের দিকে তাকালো ওরা তিনজন। এক পলকের জন্য আসলানের ঘাড়ের ওপর থাকা সোনালি রঙের চুলগুলো দেখল, তারপর তাকালো চোখের দিকে। তিনজনের কেউই কিন্তু কয়েক সেকেন্ডের বেশি স্থির রাখতে পারল না দৃষ্টি। আসলানের চোখ যেন ওদেরকে সম্মোহিত করে ফেলেছে। কি হলো, যাও, এগিয়ে যাও, বলল বিবর। ও না বিবার না, আপনি আগে যান। আস্তে আস্তে বলল পিটার। আরে না না, তুমি হচ্ছ অ্যাডামের ছেলে, কাজেই তোমারই তো আগে যাওয়া উচিত। বিবরও ফিসফিস করেই বলল, সুসান, লেডিস ফার্স্ট। বাপরে, মেরে ফেললেও আমি তার সঙ্গে কথা বলতে পারবো না। হ্যাঁ, লেডিজ ফার্স্ট ঠিক আছে, কিন্তু আমাকেই বা শুধু বলছো কেন? চোখে কি ঠুলি পড়ে আছো? লুসিও তো আছে। আর তাছাড়া আমাদের মধ্যে তুমিই তো সবচেয়ে বড় পিটার, সবার আগে তোমারই তো সামনে যাওয়া উচিত। এইভাবে আরও কিছুক্ষণ ফিসফিস করে তর্ক করল ওরা। যত সময় যাচ্ছে ততই বাড়ছে ওদের ভয়। একসময় পিটার বুঝতে পারল ওকেই কথা বলতে হবে আসলানের সঙ্গে। হঠাৎই খাপ থেকে এক টানে তরোয়ালটা বের করল পিটার। তারপরই এক হাতে সেটাকে উঁচু করে ধরে বলল, এসো আমার সঙ্গে, সবাই একসঙ্গে থাকবো আমরা। না, তবে আসলানের সঙ্গে যুদ্ধ করার কোনো ইচ্ছে নেই পিটারের। নিজেকে কিছুটা সাহস দেওয়ার জন্যই তরোয়াল হাতে নিয়েছে সে। অবশ্য পিটারের এই কাণ্ড দেখে কিছুই মনে করল না আসলান, কারণটা সে বুঝতে পারছে ঠিকই। আসলানের সামনে আসার পর কথা বলল পিটার। আসলান, আমরা এসেছি। অ্যাডামের ছেলে পিটার, তোমাকে স্বাগতম। স্বাগতম জানাই ইভের দুই মেয়ে সুসান আর লুসিকেও। আর বিবার, তোমাকেও স্বাগতম। এরকম ভরাটার একটা গম্ভীর কণ্ঠ ওরা কোনোদিনই আগে শোনেনি, কিন্তু এখন তাতে একটুও ভয় করছে না ওদের। একবার কথা বলতে পারায় সমস্ত ভয় আর জড়তা এখন দূর হয়ে গেছে ওদের। এখন মনে হচ্ছে ইচ্ছে করলেই আসলানের সঙ্গে অনেক কথাই বলতে পারবে ওরা। কিন্তু তোমাদের সঙ্গে তো আরও একজনের থাকার কথা, সে কোথায়? আসলান জানতে চাইল। না মানে আসলান, দোষটা আমার। তার উপর অনেক রাগারাগি আমিই করেছিলাম। সম্ভবত সেই কারণেই ভুল বুঝে ভুল পথে পা বাড়িয়েছে সে। কিন্তু পিটারের কথা শুনে কিছুই বলল না আসলান, শুধু মুখ তুলে পিটারের দিকে তাকালো একবার। চোখ দুটো তার আগের মতোই স্থির। সবাই বুঝতে পারছে এ ব্যাপারে আসলে কিছুই বলার নেই আসলানের। প্লিজ আসলান, প্লিজ, এডমান্ডকে বাঁচাবার জন্য আপনাকে একটা কিছু করতেই হবে। লুসি বলল, সব কিছুই করা হবে, তবে তোমরা যত সহজ বলে ভাবছো কাজটা আসলে কিন্তু তত সহজ নয়। এই পর্যন্ত বলেই থেমে গেল আসলান। এতক্ষণ লুসি ভাবছিল আসলান হতে এক রাজকীয়, শক্তিশালী এবং শান্তিপ্রিয় সিংহ, ঠিক বনের রাজা যেরকম হয় সেরকম। কিন্তু এখন আসলানের চেহারা দেখে মনে হচ্ছে কোথাও বুঝি একটা দুঃখ আছে তার। তবে আসলানের মুখের এই ভাব কয়েক সেকেন্ডের বেশি কিন্তু স্থায়ী হলো না। ঝাঁকুনি দিয়ে মাথাটা একটু নেড়ে কিছু একটা ঝেড়ে ফেলতে চাইল সে। তারপর থাবাগুলো ভাঁজ করে একসঙ্গে সামনে রাখল আসলান। ওয়াও, কি ভয়ঙ্কর থাবা! মনে মনে ভাবল লুসি। হ্যাঁ, যাই হোক, এখন খাবারের আয়োজন করা উচিত তোমাদের জন্য। এই শোনো, কে আছো? ইভের এই দুই মেয়েকে তাঁবুর ভেতর নিয়ে যাও, আর দেখো ওদের আরামায়েশের যেন কোনো খামতি না হয়। সুসান আর লুসি চলে যাবার পর মুখ তুলে পিটারের দিকে তাকালো আসলান। তারপর ভরাট গলাতেই বলল, অ্যাডামের ছেলে পিটার, আমার সঙ্গে এসো তুমি। একটা দুর্গ দেখাবো তোমাকে। আর এক সময়
ওই দুর্গের রাজা হবে তুমি। প্রথমে একটু অস্বস্তি হলেও মুহূর্তের মধ্যে কাটিয়ে উঠল পিটার। এখনো তরোয়াল ধরা হাতটা উঁচু করে রেখেছে সে। আসলানের পিছু পিছু নয়, বরং তার সঙ্গে তাল মিলিয়েই হাঁটছে পিটার। পাহাড়ের পূর্ব দিকে যাচ্ছে আসলান। কিছুক্ষণ পরই পাহাড়ের একেবারে কিনারায় পৌঁছে গেল ওরা। অদ্ভুত সুন্দর এক দৃশ্য উন্মোচিত হলো ওদের সামনে। মন্ত্রমুগ্ধের মতো সেদিকে তাকিয়ে আছে পিটার। তখন ওদের ঠিক পিছনেই ডুবতে শুরু করেছে সূর্য। পাহাড়ের এই চূড়ো থেকে দেখা যাচ্ছে পুরো নার্নিয়া। গোধূলির শেষ আলো পড়েছে জঙ্গল, পাহাড় আর উপত্যকার ওপর। দেখে মনে হচ্ছে সিলভার রঙের একটা সাপ যেন এঁকে বেঁকে চলে গেছে। আর এই সব কিছুর পিছনে কয়েক মাইল দূরে আছে সমুদ্র। তারপর সব শেষে আছে বিশাল আকাশ। দেখে মনে হচ্ছে ওই আকাশ আর ওই সমুদ্র যেন একসঙ্গে ওখানে মিলেমিশে গেছে। আকাশে ছেঁড়া ছেঁড়া অসংখ্য মেঘ দেখতে পেল পিটার। সূর্যের আলো লেগে গোলাপের মতো লাল হয়ে আছে ওগুলো। নার্নিয়ার এই জঙ্গল যেখানে শেষ হয়েছে, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে সমুদ্র। পাহাড়ের এত উঁচু থেকে, এত দূর থেকেও বড় নদীটা ঠিকই চিনতে পারল পিটার। তবে নদীটার মুখের কাছে ছোট্ট একটা পাহাড়ের ওপর কিছু একটা চকচক করতে দেখতে পেল। ওটা আসলে একটা দুর্গ। জানলার কাঁচগুলোতে সূর্যের আলো পড়ায় তখন চিকচিক করছে। পিটারের ধারণা হলো ওটা বুঝি বড় ধরনের কোনো তারা। দেখো পিটার, দেখো, ওই ওই যে চিকচিক করছে, জানো ওটা কি? ওটাই হচ্ছে কেয়ার প্যারাভেল দুর্গ। ওটার ভেতরে আছে 4টে সিংহাসন, আর ওই 4টের মধ্যে একটা সিংহাসনে তোমাকে বসতে হবে। জানো, এই জন্যই দুর্গটা দেখালাম তোমাকে। আসলানের কথা শুনে কিছুই বলল না পিটার। আসলানও চুপ করে আছে। হঠাৎই অদ্ভুত একটা আওয়াজ হওয়ায় নীরবতা ভেঙে গেল। কোথায় যেন একটা বিউগল বাজছে, কিন্তু খুব আস্তে। পিটার, তোমার বোন বাজাচ্ছে বিউগল। খুবই আস্তে আস্তে বলল আসলান, এতটাই আস্তে যে শোনা যায় কি যায় না। আসলানের কথা শুনে প্রথমটা কিছুই বুঝতে পারেনি পিটার। হঠাৎই দেখতে পেল অদ্ভুত জীবগুলো তাঁবুর দিকে দৌড়াচ্ছে। এ সময়ই আবার কথা বলে উঠল আসলান, না, ওখানে যেও না তোমরা। পুরো ব্যাপারটা সামলাতে দাও আমাদের রাজপুত্রকে। মুহূর্তের মধ্যেই পুরো ব্যাপারটা এবার বুঝে ফেলল পিটার। বিন্দুমাত্র দেরি না করে ছুট লাগালো তাঁবুর দিকে। তাঁবুর ভিতরে গিয়েই ভয়ঙ্কর এক দৃশ্য দেখতে পেল পিটার। তাঁবুর ভিতরের সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জলপরি আর বনপরীরা। পিটারকে দেখার সঙ্গে সঙ্গেই তার দিকে ছুটে এলো লুসি। সুসানকেও দেখতে পেল পিটার। একটা গাছ লক্ষ্য করে প্রাণপণে দৌড়চ্ছে, আর বিশাল আকারের হিংস্র এক পশু তাড়া করেছে তাকে। পিটারের মনে হলো ওটা বিরাট আকারের একটা ভল্লুক। কিন্তু পরক্ষণেই ভাবল, না না, ভল্লুক নয়, ওটা একটা অ্যালসেশিয়ান কুকুর। কিন্তু তবুও তো মিলছে না ব্যাপারটা। অ্যালসেশিয়ান কুকুর সে তো এত বড় হয় না। আরও কয়েক সেকেন্ড পর এবার পুরোপুরি নিশ্চিত হতে পারল পিটার, ওটা আসলে একটা বিশাল আকারের নেকড়ে। ইতিমধ্যেই গাছের ওপর উঠে পড়েছে সুসান। গাছের কাছে গিয়ে ভয়ঙ্করভাবে হুঙ্কার ছাড়ছে নেকড়েটা। প্রচণ্ড আক্রোশে থাবা দিয়ে আঁচড় কাটছে গাছে। পিটার দেখল গাছের ওপর উঠে বসলেও সুসানের একটা পা তখনও নিচের দিকে ঝুলে আছে, নেকড়ের মুখ থেকে মাত্র 1 কি 2 ইঞ্চি ওপরে। সুসানের ওপর এবার প্রচণ্ড রাগ হলো পিটারের। আরেকটু ওপরে উঠতে পারলেই তো মেয়েটার বিপদ কেটে যায়। সুসানের মুখের দিকে তাকালো পিটার। সঙ্গে সঙ্গেই তার বুকটা ধড়াস করে উঠল। প্রচণ্ড ভয় পেয়েছে সুসান। সম্ভবত কিছুক্ষণের মধ্যেই সে হয়তো জ্ঞান হারাবে। জ্ঞান হারাবার সঙ্গে সঙ্গেই সে নিচে পড়ে যাবে। আর তারপর আর কিছুই ভাবতে পারল না পিটার। কি করতে হবে সেটা জানলেও ভয়ে হাত পা সিটিয়ে আসছে পিটারের। রীতিমতো অসুস্থ বোধ করছে ও। তবে মুহূর্তের মধ্যেই মন থেকে সমস্ত ভয় ঝেঁটিয়ে বিদায় করে দিল পিটার। চোখের পলকে নেকড়ের কাছে পৌঁছে গেল। খাপ থেকে তো আগেই বের করা ছিল তরোয়াল। ভালোভাবে লক্ষ্য স্থির না করেই তরোয়াল চালিয়ে দিল পিটার। লক্ষ্য স্থির না থাকায় নেকড়ের গায়ে লাগলো না সেটা। চরকির মতো ঘুরে দাঁড়ালো নেকড়ে।
চেয়ে আছে এবার পিটারের দিকে। চোখ দুটো থেকে যেন আগুন জ্বলছে নেকড়ের। বিশাল মুখটা হাঁ করে রেখেছে হিংস্র পশুটা, প্রচন্ড রাগে গজরাচ্ছে। জন্তুটার মুখটা এত বড় যে ইচ্ছে করলেই পিটারের মাথাটা অনায়াসে তার মুখের ভেতর নিয়ে নিতে পারে। কিন্তু প্রচন্ড রাগে পিটারকে আক্রমণ করছে না নেকড়ে, কিছুটা সময় নিচ্ছে সে। আর এই রাগের কারণেই ভবলীলা সাঙ্গ হয়ে গেল ওটার। এরপরই খুবই দ্রুত গতিতেই ঘটল সবকিছু। কিভাবে কি ঘটেছে সেটা বোধহয় নিজেও ঠিকমতো বলতে পারবে না পিটার। চিন্তা করার সময় তার নেই, যে কোনো মুহূর্তেই তার উপর আক্রমণ করবে নেকড়ে। এবার ভালোভাবে লক্ষ্য স্থির করল পিটার। নেকড়ের চার পায়ের ঠিক মাঝখানে তরোয়াল চালালো। বুঝতে পারল নেকড়ের হৃৎপিণ্ড এফোর ওফোর করে দিয়েছে তরোয়াল। তবে কিন্তু থামল না পিটার। প্রচন্ড শক্তিতে একবার সামনে একবার পিছনে ঠেলছে তরোয়ালটা। কিছুক্ষণ পরই পিটার বুঝতে পারল নেকড়েটা মারা পড়েছে। নেকড়ের শরীর থেকে এবার তরোয়ালটা টেনে বের করল। তারপর হাতের চেটো দিয়ে ঘাম মুছল মুখের। জীবনে এর আগে আর কোনোদিন এত ক্লান্ত হয়নি পিটার। এর কিছুক্ষণ পরই গাছ থেকে নামল সুসেন। পিটার, 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 তুমি? পিটারকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সে। একে অপরকে ধরে তখন প্রচন্ড আদর করছে। আর একটা নেকড়ে দেখেছি আমি, ঘন ঝোপের ভেতর লুকিয়ে আছে ওটা। যাও ধরো ওটাকে, সম্ভবত নিজের মালিকের কাছে যাচ্ছে ফিরে। অ্যাডামের চতুর্থ সন্তানকে উদ্ধার করার একটা সুযোগ পাওয়া গেছে। দেরি করলে কিন্তু চলবে না, তাড়াতাড়ি যাও। আসলানের কথা শোনার পরই এক জায়গায় জড়ো হলো সব জীবজন্তু। তারপরই সদল বলে রওনা হলো দ্বিতীয় নেকড়েকে ধরার জন্য। এদিকে এখনো হাঁপাচ্ছে পিটার। হঠাৎই বুঝতে পারল আসলান ওর পাশে এসে দাঁড়িয়েছে। পিটার, তোমার তরোয়াল পরিষ্কার করতে ভুলে গেছো তুমি? এবার তরোয়ালের দিকে তাকালো পিটার। দেখল সত্যিই ওটা পরিষ্কার করা হয়নি। নেকড়ের রক্ত আর পশম লেগে আছে দুই পাশে। নিচু হয়ে এবার ঘাসের ওপর তরোয়ালটা ঘষল পিটার। পরিষ্কার হয়ে গেল সেটা। পিটার, হাঁটু মুড়ে বসে পড়ো আমার সামনে, তারপর তোমার তরোয়ালটা দাও আমার হাতে। তার কথা মতোই কাজ করল পিটার। পিটারের হাত থেকে তরোয়ালটা নিয়ে সেটা হালকাভাবে পিটারের গায়ে ছোঁয়ালো আসলান। তারপর বলল, শয়তান নেকড়ের জম স্যার পিটার, উঠে পড়ো। ও হ্যাঁ, আর একটা কথা পিটার, যেখানে যাই ঘটে যাক না কেন, কখনো তোমার তরোয়াল পরিষ্কার করতে তুমি ভুলবে না। বন্ধুরা, আপনারা শুনছিলেন সূচিপত্রের গল্পে অনির্বাণের সঙ্গে আজকের গল্প। সিএস লুইসের কলমে বিশ্ব সাহিত্যের অন্যতম এক জনপ্রিয় অ্যাডভেঞ্চার কাহিনী দ্য ক্রনিকলস অফ নার্নিয়ার দ্য লায়ন, দ্য হুইচ অ্যান্ড দ্য ওয়ার্ড্রব অবলম্বনে সূচিপত্রের গল্পের নিবেদন নার্নিয়া দ্বিতীয় পর্ব। এখনো পর্যন্ত গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। গল্প ভালো লাগলে লাইক, সাথে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনদের সঙ্গে। সঙ্গে বলি, যে সকল প্রিয় শ্রোতা বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন সূচিপত্রের গল্পকে আরও এরকম নতুন আর রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার কাহিনী শোনার জন্য। ও হ্যাঁ, সঙ্গে পাশের বেল আইকনটি প্রেস করতে যেন ভুল না হয় পরের গল্প বা পরের পর্বের নোটিফিকেশনের জন্য। আবারও ফিরছি কয়েকদিনের মধ্যে গল্পের তৃতীয় তথা অন্তিম পর্বের সঙ্গে। ততদিন সকলে ভালো থাকুন, সকলকে সুস্থ রাখুন।